তপন বলেছে, রিমা, তোমার এই কাজ অনেক মানুষের উপকার করে। আমরা কিছু বিপদের জন্য এটা ছেড়ে দিতে পারি না। প্রিয়া বলেছে, মা, আমিও তোমার মতো ক্ষমতা পেতে চাই, যাতে আমি তোমাকে সাহায্য করতে পারি। রঞ্জিত কাকা বলেছেন, আমার পরিবারে এই ধরনের ক্ষমতা আছে জানতাম, কিন্তু এত শক্তিশালী হবে ভাবিনি। আমি গর্বিত। সেই রাত থেকে আমরা আরও সতর্ক হয়ে কাজ করতে শুরু করলাম। আমাদের অফিসে নিরাপত্তা বাড়ালাম। বাড়িতেও বিশেষ সুরক্ষার ব্যবস্থা করলাম। মাওলানা জাকারিয়া আমাদের সবাইকে প্রতিরক্ষামূলক তাবিজ দিলেন। এমনকি পূর্ণিমার জন্য একটা বিশেষ তাবিজ দিলেন। এরপরে আর কোনো সরাসরি আক্রমণ হয়নি। কিন্তু আমি জানি তারা অন্য উপায়ে আমাদের ক্ষতি করার চেষ্টা করছে। কখনো কখনো আমাদের কাস্টমারদের মধ্যে সন্দেহজনক লোক আসে। তারা আমাদের ক্ষমতা পরীক্ষা করার চেষ্টা করে। কখনো আমাদের কর্মীদের মধ্যে কেউ কেউ হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। কখনো আমাদের অফিসের মেশিনপত্র নষ্ট হয়ে যায়। কিন্তু আমরা হাল ছেড়ে দিই না। প্রতিটি সমস্যার সমাধান করে এগিয়ে চলি। এই সব অভিজ্ঞতার মধ্য দিয়ে আমি বুঝেছি যে ভালো আর মন্দের মধ্যে লড়াই চিরকালই চলবে। যারা মানুষের উপকার করে তাদের বিরুদ্ধে সবসময় কেউ না কেউ থাকবে। কিন্তু আমি এটাও বুঝেছি যে ভালোর শক্তি সবসময় মন্দের চেয়ে বেশি। আজ পর্যন্ত আমরা সব আক্রমণ প্রতিহত করতে পেরেছি। এবং আমাদের কাজ আরও বেড়েছে। ভবিষ্যতের পরিকল্পনা। আমাদের এই লড়াইয়ের মধ্যেই আমরা ভবিষ্যতের জন্য বড় পরিকল্পনা করেছি। আমরা একটা বিশেষ স্কুল খোলার সিদ্ধান্ত নিয়েছি। নাম দিয়েছি আলোর পাঠশালা। এই স্কুলে আমরা এমন বাচ্চাদের পড়াবো যাদের মধ্যে বিশেষ ক্ষমতার সম্ভাবনা আছে। রাহুল বলেছে, মা, আমরা যদি ছোট থেকেই বাচ্চাদের ট্রেনিং দিই তাহলে তারা আরও ভালো কাজ করতে পারবে। আমি সেই স্কুলের প্রিন্সিপাল হব। রাহুল আর প্রিয়া শিক্ষক হবে। আমরা সেখানে শুধু বইয়ের পড়াশোনা নয়, মানুষের সেবা করার শিক্ষাও দেব। ধ্যান, প্রার্থনা, মানসিক শক্তি বৃদ্ধি, এসব বিষয়েও ক্লাস নেব। গত মাসে আমরা সেই স্কুলের জন্য একটা জমি কিনেছি। 1 বছরের মধ্যে স্কুল তৈরি হয়ে যাবে। আমাদের আরও একটা পরিকল্পনা আছে। আমরা একটা গবেষণা কেন্দ্র তৈরি করব। সেখানে আমরা এই বিশেষ ক্ষমতাগুলো নিয়ে বৈজ্ঞানিক গবেষণা করব। রশিদ আমাদের সেই গবেষণা কেন্দ্রের প্রধান হবেন। আমরা জানতে চাই যে এই ক্ষমতাগুলো কিভাবে কাজ করে, কিভাবে এগুলোকে আরও কার্যকর করা যায়, এবং সবচেয়ে বড় কথা, কিভাবে এই ক্ষমতাগুলোকে আরও বেশি মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া যায়। আমার স্বপ্ন হল, এমন একটা সময় আসবে যখন প্রতিটি পরিবারের মধ্যে কমপক্ষে একজন থাকবে যে অন্যদের সাহায্য করার বিশেষ ক্ষমতা রাখে। সেদিন আর কোনো মানুষ সমস্যায় একা থাকবে না। চারপাশে সবসময় কেউ না কেউ থাকবে সাহায্যের জন্য। রাহুল বলে, মা, সেটা কি সম্ভব? আমি বলি, কেন সম্ভব হবে না? আমরাই বা কেমন করে এই ক্ষমতা পেলাম? আগে তো আমরাও সাধারণ মানুষ ছিলাম। আমি বিশ্বাস করি প্রতিটি মানুষের মধ্যেই এই ক্ষমতা লুকিয়ে আছে। শুধু জাগিয়ে তুলতে হয়। আর সেটা জাগানোর উপায় হল নিঃস্বার্থ সেবা। যে যত বেশি অন্যের উপকার করবে তার মধ্যে তত বেশি ক্ষমতা জাগবে। এটা প্রকৃতির নিয়ম। পূর্ণিমার বিশেষত্ব। আমাদের পরিবারের সবচেয়ে আশ্চর্যজনক সদস্য হল পূর্ণিমা, রাহুলের মেয়ে। এখন তার বয়স 7 বছর। কিন্তু এই 7 বছরের বাচ্চার মধ্যে এমন ক্ষমতা আছে যা আমাদেরও অবাক করে দেয়। সে যখন 3 বছর বয়সী ছিল তখন থেকেই আমরা বুঝতে পেরেছি যে সে অন্যদের চেয়ে আলাদা। সে কখনো কান্নাকাটি করে না। সবসময় হাসি খুশি থাকে। আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার হল সে অন্যদের মন পড়তে পারে। আমি যখন দুঃখিত থাকি সে এসে আমার কাছে বসে। কিছু না বলেই আমার মন ভালো করে দেয়। রাহুল যখন কোনো সমস্যা নিয়ে চিন্তিত থাকে সে গিয়ে তার হাত ধরে। আর রাহুলের চিন্তা কমে যায়। গত বছর একটা ঘটনা ঘটেছিল। আমাদের অফিসে একজন মহিলা এসেছিল। তার ছোট্ট মেয়ে মারাত্মক অসুস্থ। ডাক্তারেরা বলেছে আর বাঁচবে না। সেই মহিলা কাঁদতে কাঁদতে আমার কাছে সাহায্য চেয়েছিল। আমি যখন তার কেসটা নিয়ে ভাবছিলাম তখন পূর্ণিমা আমার কাছে এসে বলল, নানি, আমি সেই মেয়েটার সাথে কথা বলতে চাই। আমি বললাম, কিন্তু সে তো হাসপাতালে। পূর্ণিমা বলল, সেটা কোনো ব্যাপার না। আমি এখান থেকেই তার সাথে কথা বলতে পারি। তারপর সে চোখ বন্ধ করে বসে গেল। প্রায় 10 মিনিট পরে চোখ খুল। বলল, নানি, সেই মেয়েটা সুস্থ হয়ে যাবে। কিন্তু তার মাকে বলতে হবে যে সে যেন আর কান্নাকাটি না করে। বাচ্চাটা তার মায়ের কান্না দেখে সুস্থ হতে পারছে না। আমি সেই মহিলাকে ফোন করে পূর্ণিমার কথা জানালাম।
সেই মহিলা বলল, আমি তো সবসময় কাঁদি। মেয়েটা অসুস্থ দেখে মন খারাপ হয়ে যায়। আমি বললাম, আপনি দয়া করে একটা দিনের জন্য কাঁদবেন না। দেখুন কি হয়। পরের দিন সেই মহিলা ফোন করে জানাল যে তার মেয়ের অবস্থার উন্নতি হয়েছে। ডাক্তারেরাও অবাক। 1 সপ্তাহের মধ্যে সেই বাচ্চা পুরোপুরি সুস্থ হয়ে গেল। এরকম আরও অনেক ঘটনা আছে। পূর্ণিমা অনেক সময় এমন কথা বলে যা পরে সত্যি হয়। একবার সে বলেছিল, নানি, কাল একজন মানুষ আসবে যার কোনো সমস্যা নেই। কিন্তু সে এসেছে আমাদের পরীক্ষা করতে। পরের দিন সত্যি সত্যি একজন লোক এসেছিল। সে বলেছিল তার স্ত্রী অসুস্থ। কিন্তু আমি বুঝতে পারলাম সে মিথ্যা বলছে। পরে জানতে পারলাম সে একজন সাংবাদিক। আমাদের সম্পর্কে রিপোর্ট করতে এসেছিল। পূর্ণিমার এই ক্ষমতা দেখে আমি বুঝতে পারি যে আমাদের পরিবারের পরবর্তী প্রজন্ম আরও শক্তিশালী হবে। আমি তাকে বিশেষ প্রশিক্ষণ দিতে শুরু করেছি। কিন্তু খুব সাবধানে, যাতে তার শৈশব নষ্ট না হয়। প্রতিদিন সকালে আমি তাকে আধা ঘন্টা ধ্যান করতে শেখাই। সন্ধ্যায় কুরআন পড়তে শেখাই। আর সবচেয়ে বড় কথা, আমি তাকে শেখাই কিভাবে অন্যদের ভালোবাসতে হয়। কারণ আমি জানি ভালোবাসা ছাড়া কোনো ক্ষমতাই সঠিকভাবে কাজ করে না। পূর্ণিমা খুব ভালো মানুষ হয়ে বেড়ে উঠছে। সে সবাইকে সাহায্য করতে চায়। কখনো কারো সাথে খারাপ ব্যবহার করে না। আমার বিশ্বাস সে একদিন আমাদের চেয়েও বড় কাজ করবে। নতুন চ্যালেঞ্জ। গত বছর আমাদের সামনে একটা নতুন চ্যালেঞ্জ এসেছে। সরকার আমাদের কার্যক্রম নিয়ে প্রশ্ন তুলেছে। তারা বলছে আমরা মানুষকে ভুল পথে পরিচালিত করছি। কিছু ধর্মীয় নেতাও আমাদের বিরুদ্ধে অভিযোগ করেছেন। তারা বলছে আমরা যা করি সেটা ইসলাম সম্মত নয়। এমনকি কিছু ডাক্তারও আমাদের বিরুদ্ধে অভিযোগ করেছেন। তারা বলছে আমরা মানুষকে চিকিৎসা নিতে নিরুৎসাহিত করি। এই সব অভিযোগ মোকাবেলা করা খুবই কঠিন। কারণ আমরা জানি আমরা ভুল কিছু করছি না। কিন্তু সেটা প্রমাণ করা সহজ নয়। আমরা একটা প্রেস কনফারেন্স করেছি। সেখানে আমি স্পষ্ট করে বলেছি, আমরা কোনো ধর্মের বিরুদ্ধে কাজ করি না। আমরা সব ধর্মের মানুষকেই সমান সাহায্য করি। আমরা মানুষকে ডাক্তারের কাছে যেতে নিষেধ করি না। আমরা চিকিৎসার পাশাপাশি মানসিক সহায়তা দিই। কিন্তু তারপরেও বিতর্ক থেমে নেই। কিছু পত্রিকা আমাদের বিরুদ্ধে নেগেটিভ রিপোর্ট ছাপাচ্ছে। কিছু টিভি চ্যানেল আমাদের বিরুদ্ধে টক শো করছে। এই সব দেখে আমি খুব মন খারাপ হয়ে পড়েছিলাম। কিন্তু তখন আমার সাহায্যে এগিয়ে এসেছে আমাদের কাস্টমারেরা। যাদের আমরা সাহায্য করেছি তারা আমাদের পক্ষে কথা বলতে শুরু করেছে। তারা পত্রিকায় চিঠি লিখেছে, টিভিতে ইন্টারভিউ দিয়েছে, সোশ্যাল মিডিয়ায় আমাদের সাপোর্ট করেছে। সেই অটিস্টিক বাচ্চার মা টিভিতে এসে বলেছে, রিমা আপার কারণে আমার ছেলে কথা বলতে পারছে। তিনি আমার পরিবারে আলো এনেছেন। যে ক্যান্সার রোগী সুস্থ হয়েছিল সে বলেছে, ডাক্তারেরা আমাকে বলেছিল 2 মাস বাঁচব। কিন্তু রিমা আপার সাহায্যে আমি এখনও বেঁচে আছি। এরকম হাজারো মানুষ আমাদের পক্ষে কথা বলেছে। ধীরে ধীরে জনমত আমাদের পক্ষে চলে এসেছে। সরকারও বুঝতে পেরেছে যে আমরা আসলেই মানুষের উপকার করি। এখন আর তেমন বিরোধিতা নেই। কিন্তু এই অভিজ্ঞতা আমাকে শিখিয়েছে যে ভালো কাজ করলেও সবাই সেটা বুঝবে না। কেউ কেউ সন্দেহ করবে। কিন্তু সেজন্য থেমে থাকা যাবে না। সত্য একদিন প্রকাশ পাবেই। আন্তর্জাতিক স্বীকৃতি। এই সব চ্যালেঞ্জ মোকাবেলা করার পরে আমাদের কাছে একটা বড় সুখবর এসেছে। জাতিসংঘ আমাদের মানবিক সেবায় বিশেষ অবদান পুরস্কার দিয়েছে। এই পুরস্কার পেয়ে আমি খুবই আবেগাপ্লুত হয়েছি। রাহুল বলেছে, মা, এবার পুরো বিশ্ব জানতে পারবে যে তুমি কত ভালো কাজ করছো। আমি বলেছি, পুরস্কার আমাদের লক্ষ্য নয়। আমাদের লক্ষ্য মানুষের সেবা। কিন্তু এই স্বীকৃতি পেয়ে আমাদের কাজ করতে আরও সুবিধা হয়েছে। এখন বিভিন্ন দেশের সরকার আমাদের সাহায্য চায়। গত মাসে আফ্রিকার একটি দেশ থেকে একটি প্রতিনিধি দল এসেছিল। তারা বলেছে তাদের দেশে দুর্ভিক্ষ চলছে। আমরা কি সাহায্য করতে পারি? আমরা একটি দল পাঠিয়েছি। আমাদের প্রশিক্ষিত কর্মীরা গিয়ে সেখানকার মানুষদের মানসিক সহায়তা দিয়েছে। তাদের আত্মবিশ্বাস বাড়িয়েছে। ফলে তারা নিজেরাই তাদের সমস্যার সমাধান বের করতে পেরেছে। এরকম আমরা এখন 15টি দেশে কাজ করছি। আমাদের স্বপ্ন হল সারা বিশ্বে এই কাজ ছড়িয়ে দেওয়া। কিন্তু আমি জানি এটা খুবই বড় একটা স্বপ্ন। একাজন মানুষের পক্ষে সম্ভব নয়। তাই আমরা অন্যদেরও এই কাজে অনুপ্রাণিত করার চেষ্টা করছি।
আমাদের অনুপ্রেরণায় এখন বিশ্বের ৫০টি দেশে এ ধরনের সংস্থা তৈরি হয়েছে। তারা তাদের নিজের নিজের পদ্ধতিতে মানুষের সেবা করছে। সবার লক্ষ্য একই, মানুষের কল্যাণ। আমি বিশ্বাস করি একদিন পুরো বিশ্ব এই ধরনের সেবামূলক কাজে পরিপূর্ণ হয়ে উঠবে। সেদিন আর কোনো মানুষ একা থাকবে না। সব জায়গায় সাহায্যকারী থাকবে। জীবনের শিক্ষা। এই দীর্ঘ যাত্রার মধ্যে আমি যে শিক্ষাগুলো পেয়েছি সেগুলো আমি সবার সাথে ভাগাভাগি করতে চাই। প্রথম শিক্ষা, পরিবার সবচেয়ে বড় শক্তি। যে কোনো কাজ পরিবার নিয়ে করলে সফলতার সম্ভাবনা অনেক বেশি। দ্বিতীয় শিক্ষা, সৎ উদ্দেশ্য থাকলে আল্লাহ সাহায্য করেন। কিন্তু সেই সাহায্য সবসময় সরাসরি আসে না। কখনো পরীক্ষার মধ্য দিয়ে আসে। তৃতীয় শিক্ষা, ক্ষমতা পেলে অহংকার করা যাবে না। ক্ষমতা হল দায়িত্ব, সুবিধা নয়। চতুর্থ শিক্ষা, ভালো কাজেরও বিরোধী থাকবে। কিন্তু সেজন্য হতাশ হওয়া যাবে না। পঞ্চম শিক্ষা, একা কোনো বড় কাজ করা যায় না। অন্যদের সাথে মিলে কাজ করতে হয়। ষষ্ঠ শিক্ষা, ধৈর্য সবচেয়ে বড় গুণ। তাড়াহুড়ো করলে ভুল হয়। সপ্তম শিক্ষা, নিজের সমস্যা নিয়ে ব্যস্ত না থেকে অন্যদের সমস্যার সমাধানে মনোযোগ দিতে হয়। অষ্টম শিক্ষা, বিশ্বাস ও প্রার্থনা অসম্ভবকে সম্ভব করতে পারে। এই ৮টি শিক্ষা যে কোনো মানুষ তার জীবনে প্রয়োগ করতে পারে, বিশেষ ক্ষমতা না থাকলেও। আমার বিশ্বাস এই নীতিগুলো অনুসরণ করলে যে কেউ তার জীবনে সফল হতে পারে। আর সফলতার মাপকাঠি হল আপনি কত মানুষের উপকার করতে পেরেছেন। ভবিষ্যতের স্বপ্ন। এখন আমার বয়স ৫৮। আর কতদিন এই কাজ করতে পারব জানি না। কিন্তু আমি জানি আমার কাজ চলতে থাকবে। রাহুল, প্রিয়া, পূর্ণিমা, তারা সবাই এই কাজ চালিয়ে নিয়ে যাবে। আমার স্বপ্ন হল আমার মৃত্যুর পরেও যেন এই কাজ থেমে না থাকে, বরং আরও বেড়ে যায়। আমি চাই আমাদের সেবা ফাউন্ডেশন একদিন বিশ্বের সবচেয়ে বড় মানবিক সংস্থা হয়ে উঠুক। আমি চাই আমাদের অনুপ্রেরণায় হাজারো মানুষ এই ধরনের কাজ শুরু করুক। আমি চাই একদিন এমন একটা বিশ্ব তৈরি হোক যেখানে কেউ অসহায় থাকবে না। এই স্বপ্ন বাস্তবায়নের জন্য আমি আমার সব শক্তি দিয়ে কাজ করে যাব। আর আমি বিশ্বাস করি যারা এই গল্প শুনছেন তারাও এই স্বপ্ন বাস্তবায়নে অংশগ্রহণবার জন্য দোয়া রইল। আল্লাহ হাফেজ। অতিরিক্ত অধ্যায়, গোপন রহস্য উন্মোচন। কিন্তু আমার গল্পে আরও কিছু অংশ আছে যা আমি এতক্ষণ বলিনি। এখন সময় এসেছে সেই গোপন রহস্যের কথা বলার। আজ থেকে ৩ বছর আগে আমাদের জীবনে এমন একটা ঘটনা ঘটেছিল যা আমাদের সব কিছু পরিবর্তন করে দিয়েছিল। সেদিন ছিল শীতের এক সকাল। আমি একা একা আমাদের অফিসে বসে কাজ করছিলাম। হঠাৎ দরজায় নক শুনলাম। দরজা খুলে দেখি একজন খুবই বৃদ্ধ লোক দাঁড়িয়ে আছেন। তার বয়স হবে ৯০ বছরের মতো। কিন্তু চোখ দুটো খুবই উজ্জ্বল। তিনি বললেন, আমার নাম হাকিম আব্দুল রশিদ। আমি তোমাদের খোঁজে অনেক দূর থেকে এসেছি। আমি তাকে বসতে দিলাম। চা দিলাম। তিনি বললেন, রিমা, তুমি জানো না তোমাদের পরিবারের আসল ইতিহাস? আমি অবাক হয়ে বললাম, কী রকম ইতিহাস? তিনি একটা পুরানো চামড়ার ব্যাগ থেকে একটা পুরানো বই বের করলেন। বইটা দেখে মনে হলো কয়েক শতাব্দী পুরানো। এই বইটা তোমার পূর্বপুরুষদের লেখা, তোমার দাদার 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 সময়ের। তিনি বইটা খুলে দেখালেন। সেখানে আরবি আর ফার্সি ভাষায় লেখা, কিছু কিছু বাংলাও আছে। এখানে লেখা আছে তোমাদের পরিবারের বিশেষ ক্ষমতার কথা। তোমাদের পূর্বপুরুষরা ছিলেন সুফি সাধক। তারা মানুষের সেবা করতেন বিশেষ আধ্যাত্মিক ক্ষমতা দিয়ে। আমার মাথা ঘুরে যাওয়ার অবস্থা। কিন্তু আমরা তো কিছুই জানি না। জানবে কেমন করে? তোমার দাদা যখন মারা যান তখন তোমার বাবা খুবই ছোট। তিনি এসব বিশ্বাস করতেন না। তাই এই জ্ঞান চাপা পড়ে গেছে। হাকিম সাহেব বললেন, কিন্তু রক্তে যা আছে সেটা কখনো হারিয়ে যায় না। তোমার মধ্যে সেই ক্ষমতা জেগে উঠেছে। তিনি বইটা থেকে একটা পৃষ্ঠা দেখালেন। সেখানে একটা ছবি আছে। দেখলাম একজন মহিলা হাত দিয়ে একটা অসুস্থ মানুষকে স্পর্শ করছেন। আর সেই মানুষ সুস্থ হয়ে উঠছে। এই মহিলা তোমার পূর্বপুরুষ। তার নাম ছিল বিবি রহিমা। তিনি পারতেন মানুষের যে কোনো রোগ সারিয়ে দিতে। আমি জিজ্ঞেস করলাম, তাহলে আমাদের ক্ষমতাও ওই পরিবার থেকে এসেছে? হ্যাঁ। কিন্তু তুমি এখনও তোমার পূর্ণ ক্ষমতা পাওনি। মানে? হাকিম সাহেব বললেন, তোমাদের পরিবারে একটা বিশেষ আমানত আছে। সেটা পেলে তোমার ক্ষমতা 10 গুণ বেড়ে যাবে। আমি উত্তেজিত হয়ে জিজ্ঞেস করলাম, কোথায় সেই আমানত?
তিনি বইটা থেকে একটা মানচিত্র বের করলেন। এই মানচিত্র অনুসরণ করে তোমাকে সিলেটের এক জায়গায় যেতে হবে। সেখানে তোমার পূর্বপুরুষের মাজার আছে। সেই মাজারে লুকিয়ে আছে তোমাদের পারিবারিক আমানত। আমি সেই মানচিত্রটা ভালো করে দেখলাম। সিলেটের একটা গ্রামের নাম লেখা, রহমতপুর। হাকিম সাহেব বললেন, তবে শর্ত আছে। তোমাকে একা যেতে হবে এবং সেখানে গিয়ে 3 দিন 3 রাত ইবাদত করতে হবে। আমি বললাম, আমি একা কিভাবে যাব? পরিবারের সবাই চিন্তা করবে। এটা তোমার পরীক্ষা। তুমি যদি সত্যি এই ক্ষমতার যোগ্য হও তাহলে একা যেতে পারবে। তিনি আরও বললেন, আর হ্যাঁ, এই বিষয়ে কাউকে বলতে পারবে না। এটা গোপন রাখতে হবে যতক্ষণ না তুমি আমানত পাও। হাকিম সাহেব চলে যাওয়ার পরে আমি বিভ্রান্তিতে পড়ে গেলাম। এসব সত্যি হতে পারে? কিন্তু আমার মনের গভীরে একটা কণ্ঠস্বর বলছিল যে হাকিম সাহেব সত্যি কথা বলেছেন। পরের কয়েকদিন আমি খুবই অস্থির ছিলাম। রাহুল আর তপন বুঝতে পারছিল যে আমার কোনো সমস্যা হয়েছে, কিন্তু আমি কিছু বলতে পারছিলাম না। 1 সপ্তাহ পরে আমি সিদ্ধান্ত নিলাম, আমি সিলেট যাব। পরিবারের সবাইকে বললাম যে আমার একটা জরুরি কাজে সিলেট যেতে হবে। 3 দিন থাকব। তপন বলল, আমিও সাথে যাই। আমি বললাম, না, এটা ব্যক্তিগত কাজ। আমি একা যেতে চাই। রাহুল আপত্তি করল, কিন্তু আমি তাকে বোঝালাম। পরের দিন আমি সিলেটের উদ্দেশ্যে রওনা হলাম। মানচিত্র অনুসরণ করে রহমতপুর গ্রামে পৌঁছলাম। গ্রামের মানুষদের জিজ্ঞেস করে জানতে পারলাম যে সত্যি সত্যি এখানে একটা পুরানো মাজার আছে। স্থানীয় মানুষ সেটাকে বিবি রহিমার মাজার বলে। মাজারটা গ্রামের একটু বাইরে। চারপাশে বড় গাছ। খুবই শান্ত পরিবেশ। আমি মাজারে পৌঁছে দেখলাম সত্যি সত্যি একটা পুরানো কবর আছে। কবরের পাথরে কিছু আরবি লেখা। আমি সেখানে বসে কুরআন তেলাওয়াত শুরু করলাম। হাকিম সাহেবের কথা অনুযায়ী 3 দিন 3 রাত এখানে থাকতে হবে। গ্রামের মানুষ আমাকে খাবার এনে দিত। রাতে মাজারের পাশেই থাকতাম। প্রথম দিন কিছুই হলো না। দ্বিতীয় দিনও তেমন কিছু নয়। তৃতীয় দিন রাতে আমি যখন তাহাজ্জুদ পড়ছিলাম তখন হঠাৎ একটা অদ্ভুত আলো দেখলাম। সেই আলো কবরের ভিতর থেকে বের হয়ে আসছে। আর সেই আলোর মধ্যে একজন মহিলার ছায়া দেখলাম। সেই মহিলা আমার কাছে এসে বললেন, তুমি আমার বংশধর রিমা? আমি ভয়ে কাঁপতে কাঁপতে বললাম, জি, আমি রিমা। আমি বিবি রহিমা। আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম। তিনি আমার হাতে একটা ছোট্ট থলে দিলেন। এই থলের মধ্যে আছে আমাদের পারিবারিক আমানত। এটা তুমি সবসময় সাথে রেখো। আমি থলেটা খুলে দেখলাম। ভিতরে একটা ছোট্ট পাথর। দেখতে অনেকটা হীরার মতো। বিবি রহিমা বললেন, এই পাথর তোমার ক্ষমতা বহুগুণ বাড়িয়ে দেবে। কিন্তু সাবধান, এটা শুধু ভালো কাজেই ব্যবহার করতে হবে। তিনি আরও বললেন, আমাদের পরিবারের দায়িত্ব হল মানুষের সেবা করা। তুমি এই দায়িত্ব পালন করছ। আমি খুশি। তারপর তিনি অদৃশ্য হয়ে গেলেন। আমি সেই পাথরটা নিয়ে ঢাকা ফিরে এলাম। পরিবারের কাউকে এই ব্যাপারে কিছু বলিনি। কিন্তু পরের দিন থেকেই আমার ক্ষমতা অবিশ্বাস্যভাবে বেড়ে গেল। আমি এখন মানুষের মন পড়তে পারি, ভবিষ্যৎ দেখতে পারি, এমনকি গুরুতর অসুখও সারিয়ে দিতে পারি। রাহুল লক্ষ্য করে বলল, মা, তোমার ক্ষমতা কেমন যেন বেড়ে গেছে। আমি বললাম, হয়তো আল্লাহ আরও ক্ষমতা দিয়েছেন। এই নতুন ক্ষমতা দিয়ে আমি এখন আরও জটিল সমস্যার সমাধান করতে পারি। গত মাসে একটা পুরো এলাকার মানুষ এসেছিল। তারা বলল, তাদের এলাকায় একটা কারখানা থেকে বিষাক্ত গ্যাস বের হচ্ছে। অনেক মানুষ অসুস্থ হয়ে পড়েছে। আমি সেই এলাকায় গিয়ে আমার বিশেষ পাথর ব্যবহার করে একটা প্রতিরক্ষামূলক ক্ষেত্র তৈরি করলাম। 1 সপ্তাহের মধ্যে সেই এলাকার বায়ু শুদ্ধ হয়ে গেল। আরেকবার একটা নদীর পানি দূষিত হয়ে গিয়েছিল। সেই পানি পান করে অনেক মানুষ অসুস্থ হয়েছিল। আমি সেই নদীর পানিও পরিষ্কার করে দিয়েছিলাম। কিন্তু এই সব ক্ষমতার সাথে সাথে দায়িত্বও বেড়েছে। আমি বুঝেছি যে আমাকে খুবই সতর্ক থাকতে হবে। একবার আমি ভুলে একটা দুর্নীতিবাজ নেতার বিরুদ্ধে আমার ক্ষমতা ব্যবহার করেছিলাম। সেই নেতা পরের দিনই হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়। আমি বুঝলাম যে এই ক্ষমতা দিয়ে কারো ক্ষতি করা ঠিক না। সেই থেকে আমি শুধু ভালো কাজেই এটা ব্যবহার করি। বিবি রহিমার সেই পাথর এখন আমার সবসময় সাথে থাকে। কিন্তু এই রহস্যের কথা আমি রাহুল বা অন্য কাউকে এখনো বলিনি। হয়তো একদিন সময় এলে বলব। কিন্তু এখনো সে সময় আসেনি। তবে আমি জানি রাহুলের মধ্যেও সেই বংশগত ক্ষমতা আছে।
হয়তো একদিন সেও তার নিজের আমানত খুঁজে পাবে। প্রিয়ার মধ্যেও সেই সম্ভাবনা দেখছি। সে এখন বিশ্ববিদ্যালয়ে পড়ে। কিন্তু তার মধ্যে যে ক্ষমতা আছে সেটা দিন দিন বাড়ছে। আর পূর্ণিমা? সে এখনও খুব ছোট। কিন্তু আমার বিশ্বাস সেই হবে আমাদের পরবর্তী প্রজন্মের সবচেয়ে শক্তিশালী। কারণ সে জন্ম থেকেই এই পরিবেশে বেড়ে উঠছে। তার মধ্যে ক্ষমতা আরও প্রাকৃতিকভাবে বিকশিত হবে। এই গোপন রহস্যের কথা বলার কারণ হল, আমি চাই মানুষ জানুক যে এই পৃথিবীতে অনেক রহস্য আছে যা আমরা জানি না। আমাদের পূর্বপুরুষরা অনেক জ্ঞানের অধিকারী ছিলেন যা এখন হারিয়ে গেছে। কিন্তু সেই জ্ঞান পুরোপুরি হারিয়ে যায়নি। এখনও কোথাও না কোথাও লুকিয়ে আছে। যারা সৎ উদ্দেশ্য নিয়ে মানুষের সেবা করে তাদের কাছে সেই জ্ঞান ফিরে আসে। আমাদের ক্ষেত্রেও তাই হয়েছে। রহস্যময় শিক্ষক। আমার গল্পে আরও একটি গুরুত্বপূর্ণ চরিত্র আছে যার কথা আমি আগে বলিনি। বিবি রহিমার সাথে দেখা হওয়ার 1 মাস পরে আমার কাছে আরেকজন রহস্যময় ব্যক্তি এসেছিলেন। তার নাম মাওলানা জাকারিয়া। তিনি দেখতে অনেকটা হাকিম সাহেবের মতো। খুবই বৃদ্ধ, কিন্তু চোখে অদ্ভুত তেজ। তিনি এসে বললেন, রিমা, তুমি তোমার পারিবারিক আমানত পেয়েছ। এখন তোমাকে সেটা সঠিকভাবে ব্যবহার করতে শিখতে হবে। আমি অবাক হয়ে বললাম, আপনি কেমন করে জানলেন? তিনি হেসে বললেন, আমি তোমাদের পরিবারের দীর্ঘদিনের বন্ধু। তোমার দাদার সময় থেকে আমি এই দায়িত্ব পালন করে আসছি। তিনি আরও বললেন, আমি তোমাকে শিখাতে এসেছি কিভাবে তোমার ক্ষমতাকে আরও কার্যকরভাবে ব্যবহার করতে হয়। পরের 3 মাস মাওলানা জাকারিয়া আমাকে বিশেষ প্রশিক্ষণ দিলেন। তিনি আমাকে শেখালেন কিভাবে দূর থেকে কারো অবস্থা বুঝতে হয়, কিভাবে প্রাকৃতিক দুর্যোগের আগাম সংবাদ পেতে হয়, কিভাবে নেগেটিভ এনার্জি প্রতিরোধ করতে হয়, কিভাবে একসাথে অনেক মানুষকে সাহায্য করতে হয়। এই প্রশিক্ষণের পরে আমার ক্ষমতা আরও নিখুঁত হয়ে উঠল। মাওলানা জাকারিয়া বললেন, রিমা, তোমার উপরে এখন একটা বিশেষ দায়িত্ব এসেছে। তুমি শুধু তোমার এলাকার নও, তুমি পুরো দেশের অভিভাবক। মানে হচ্ছে এই দেশে যখনই কোনো বড় বিপদ আসবে তখন তোমাকে এগিয়ে আসতে হবে। তিনি আরও বললেন, তবে সাবধান। তোমার শত্রুরাও আছে, যারা তোমার ক্ষমতা কেড়ে নিতে চায়। আমি জিজ্ঞেস করলাম, কারা সেই শত্রুরা? তারা হলো কালো জাদুকর। তারা মানুষের ক্ষতি করার জন্য অন্ধকার শক্তি ব্যবহার করে। তোমার মতো আলোর শক্তি তাদের সহ্য হয় না। মাওলানা জাকারিয়া আমাকে একটা বিশেষ তাবিজ দিলেন। এটা সবসময় পরে রাখবে। এটা তোমাকে কালো জাদু থেকে রক্ষা করবে। তিনি চলে যাওয়ার পরে আমি বুঝলাম যে আমার জীবন আরও জটিল হয়ে গেছে। এবং সত্যি সত্যি এর কয়েক মাস পরেই আমাদের উপরে প্রথম আক্রমণ এলো। সেদিন রাতে আমি হঠাৎ খুব অসুস্থ হয়ে পড়লাম। চারদিক ঘুরতে শুরু করল। মনে হচ্ছিল কেউ আমার শক্তি শুষে নিচ্ছে। রাহুলও একই অবস্থা। প্রিয়ার অবস্থা আরও খারাপ। আমি বুঝলাম যে আমাদের উপরে কালো জাদুর আক্রমণ হয়েছে। আমি মাওলানা জাকারিয়ার দেওয়া তাবিজ ব্যবহার করে একটা প্রতিরক্ষামূলক বৃত্ত তৈরি করলাম। আমাদের পুরো বাড়িটাকে সেই বৃত্তের মধ্যে রাখলাম। কয়েক ঘন্টা পরে আক্রমণ বন্ধ হল। আমরা সবাই সুস্থ হয়ে উঠলাম। কিন্তু আমি বুঝলাম যে এটা শুরু মাত্র। আরও আক্রমণ আসবে। পরের দিন আমি মাওলানা জাকারিয়াকে ফোন করলাম। তিনি বললেন, আমি জানতাম এটা হবে। তুমি এখন তাদের টার্গেট। আমি কি করব? তুমি তোমার পরিবারকে রক্ষা করার জন্য আরও শক্তিশালী হতে হবে। আমি তোমাকে আরও প্রশিক্ষণ দেব। পরের 1 বছর মাওলানা জাকারিয়া আমাকে আত্মরক্ষার কৌশল শেখালেন। শুধু শারীরিক নয়, আধ্যাত্মিক আত্মরক্ষা। আমি শিখলাম কিভাবে নেগেটিভ এনার্জি প্রতিহত করতে হয়, কিভাবে কালো জাদুর বিরুদ্ধে লড়াই করতে হয়। এই প্রশিক্ষণের মধ্যেই আমাদের উপরে আরও কয়েকবার আক্রমণ হল। কিন্তু প্রতিবারই আমি সেগুলো প্রতিহত করতে পেরেছি। একবার তো আক্রমণকারীরা আমাদের অফিসে সরাসরি এসেছিল। তারা দেখতে সাধারণ মানুষের মতো, কিন্তু তাদের চোখে ছিল অন্ধকার। তারা বলেছিল, তোমরা যে কাজ করছো সেটা বন্ধ করো, না হলে তোমাদের পরিবারের ক্ষতি হবে। আমি তাদের সামনে দাঁড়িয়ে বলেছিলাম, আমরা মানুষের ভালো করি, এই কাজ বন্ধ করব না। তারা আমাকে আক্রমণ করতে এসেছিল, কিন্তু আমার প্রতিরক্ষামূলক ক্ষমতার কারণে তারা আমার কাছেও আসতে পারেনি। শেষে তারা হুমকি দিয়ে চলে গেছে। সেই রাতে আমি পুরো পরিবারকে সব কিছু বলেছি। রাহুল, প্রিয়া, তপন, রঞ্জিত কাকা, সবাইকে। তারা শুনে খুবই চিন্তিত হয়েছে। কিন্তু কেউ বলেনি যে এই কাজ বন্ধ করতে হবে।
রাহুল বলেছে, মা, আমরা সবাই তোমার পাশে আছি। যে কোনো বিপদ এলে একসাথে মোকাবেলা করব। তপন বলেছে, রিমা, তোমার এই কাজ অনেক মানুষের উপকার কর, আল্লাহ হাফেজ। কিন্তু আমার গল্প এখানেই শেষ হয় না। আরও অনেক কিছু বলার আছে। আরও অনেক রহস্যময় ঘটনা আছে যা আমি এখনো বলিনি। আজ থেকে 5 বছর আগের কথা। আমাদের ফাউন্ডেশনে একদিন একজন খুবই অদ্ভুত মানুষ এসেছিল। তার নাম ছিল আহমেদ রশিদ। তিনি একজন পদার্থবিজ্ঞানী। কিন্তু তার আসার উদ্দেশ্য ছিল ভিন্ন। তিনি বললেন, আমি আপনাদের কাজের উপরে গবেষণা করতে চাই। আমার বিশ্বাস, আপনাদের এই ক্ষমতার পেছনে কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে। আমি বললাম, কিন্তু আমরা তো বিজ্ঞানী নই। আমরা শুধু মানুষের সেবা করি। সেটাই তো আশ্চর্যের। আপনারা কোনো বৈজ্ঞানিক শিক্ষা ছাড়াই এমন কাজ করছেন যা পদার্থবিজ্ঞানের নিয়মের বাইরে। রাহুল জিজ্ঞেস করল, আপনি কী ধরনের গবেষণা করতে চান? রশিদ বললেন, আমি আপনাদের কাজের সময় বিভিন্ন যন্ত্রপাতি দিয়ে পরিমাপ করতে চাই। দেখতে চাই কোন ধরনের শক্তি কাজ করে। আমরা রাজি হলাম। কারণ আমাদের নিজেদেরও কৌতূহল ছিল যে আসলে কি হচ্ছে। রশিদ তার দল নিয়ে আমাদের অফিসে এলেন। তারা বিভিন্ন ধরনের মেশিন নিয়ে এসেছিল। ইএমএফ ডিটেক্টর, থার্মাল ক্যামেরা, স্পেকট্রোমিটার, আরও অনেক কিছু। যেদিন আমরা কাজ করলাম সেদিন তারা সব মেশিন চালু করে রাখল। আমি যখন একটা অসুস্থ বাচ্চার জন্য একটা বিশেষ তাবিজ তৈরি করছিলাম, তখন তাদের মেশিনে অদ্ভুত রিডিং দেখা গেল। রশিদ উত্তেজিত হয়ে বললেন, আপনার চারপাশে একটা অদৃশ্য চুম্বকক্ষেত্র তৈরি হয়েছে। এবং তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে 5 ডিগ্রি কম। এর মানে কি? মানে হচ্ছে আপনার শরীর থেকে কোনো এনার্জি বের হচ্ছে। সেই এনার্জি পরিবেশকে প্রভাবিত করছে। রাহুল জিজ্ঞেস করল, সেই এনার্জি কি? সেটাই আমি জানতে চাই। এ ধরনের এনার্জি আমি আগে কখনো দেখিনি। পরের কয়েক মাস রশিদের দল আমাদের সাথে কাজ করল। তারা আবিষ্কার করল যে আমাদের মস্তিষ্কের একটি বিশেষ অংশে অস্বাভাবিক কার্যকলাপ হয়। রশিদ বললেন, আপনাদের মস্তিষ্কের পিনিয়াল গ্ল্যান্ড স্বাভাবিকের চেয়ে বেশি সক্রিয়। এই গ্ল্যান্ডকে অনেকে তৃতীয় চোখ বলে। তৃতীয় চোখ মানে? এটা এমন একটা অংশ যেটা সাধারণ মানুষের মধ্যে নিষ্ক্রিয় থাকে। কিন্তু কিছু কিছু মানুষের মধ্যে এটা সক্রিয় হয়। তখন তারা অতিপ্রাকৃতিক ক্ষমতার অধিকারী হয়। আমি বললাম, তাহলে আমাদের ক্ষমতা প্রাকৃতিক? একদম। এটা অলৌকিক কিছু নয়। এটা মানুষের সুপ্ত ক্ষমতা যা বিশেষ পরিস্থিতিতে জাগ্রত হয়। এই আবিষ্কারের পরে আমাদের কাজে আরও বৈজ্ঞানিক পদ্ধতি যুক্ত হল। রশিদ আমাদের সাহায্য করতে শুরু করলেন। তিনি বললেন, আপনারা যদি সঠিক প্রশিক্ষণ নেন তাহলে এই ক্ষমতা আরও বাড়ানো যাবে। আমরা তার পরামর্শ অনুযায়ী বিশেষ মেডিটেশন আর শ্বাসপ্রশ্বাসের ব্যায়াম শুরু করলাম। 6 মাস পরে আমাদের ক্ষমতা সত্যি সত্যি বেড়ে গেল। আমরা এখন আরও জটিল সমস্যার সমাধান করতে পারতাম। একদিন আমাদের কাছে একটা পুরো গ্রামের মানুষ এলো। তারা বলল, তাদের গ্রামে একটা অদ্ভুত রোগ ছড়িয়েছে। ডাক্তারেরা কোনো কারণ খুঁজে পাচ্ছেন না। আমরা সেই গ্রামে গেলাম। দেখলাম সত্যি সত্যি অনেক মানুষ অসুস্থ। বিশেষ করে ছোট বাচ্চারা। আমি গ্রামের চারদিক ঘুরে একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করলাম। গ্রামের মাঝখানে একটা পুরানো কুয়া আছে। সেই কুয়ার পানি খুবই ঠান্ডা, কিন্তু একটা অদ্ভুত গন্ধ। আমি রাহুলকে বললাম, আমার মনে হচ্ছে সমস্যাটা এই কুয়াতে। আমরা কুয়ার পানি টেস্ট করালাম। দেখা গেল পানিতে কোনো ক্ষতিকর পদার্থ নেই। কিন্তু আমার মনে হচ্ছিল কিছু একটা আছে। সেই রাতে আমি কুয়ার পাশে মেডিটেশন করে বসলাম। হঠাৎ আমার মনে একটা ভীষণ এলো। দেখলাম এই কুয়ার নিচে একটা পুরানো সমাধি আছে। সেখানে কোনো অশুভ শক্তি বাস করে। পরের দিন আমি গ্রামের বয়স্ক মানুষদের জিজ্ঞেস করলাম। তারা বলল, হ্যাঁ, অনেক বছর আগে এখানে একটা জমিদারের কবর ছিল। কুয়া খোঁড়ার সময় সেটা ভেঙে গেছে। আমি বুঝলাম যে সেই কবরের অশুভ শক্তি পানিকে দূষিত করে ফেলেছে। ডাক্তারি পরীক্ষায় ধরা পড়ে না, কিন্তু আধ্যাত্মিকভাবে পানি দূষিত। আমরা একটা বিশেষ অনুষ্ঠানের আয়োজন করলাম। পুরো গ্রামের মানুষ মিলে আমরা কুয়ার পানি পবিত্র করার চেষ্টা করলাম। আমি কুরআনের আয়াত পড়লাম, রাহুল বিশেষ মন্ত্র জপ করল। অন্যরাও আমাদের সাথে প্রার্থনা করল। অনুষ্ঠানের শেষে দেখা গেল কুয়ার পানির গন্ধ চলে গেছে। এবং কয়েকদিনের মধ্যে গ্রামের মানুষের অসুখও সেরে গেল। এই ঘটনার পরে আমরা বুঝলাম যে আমাদের ক্ষমতা শুধু ব্যক্তিগত সমস্যা নয়, বড় পরিসরের সমস্যাও সমাধান করতে পারে।
এরপর আমাদের কাছে আরও বড় বড় সমস্যা নিয়ে মানুষ আসতে শুরু করল। একবার একটা শহরের মেয়র এসেছিল। বললেন তাদের শহরে অপরাধের মাত্রা খুব বেড়ে গেছে। আমরা সেই শহরে গিয়ে দেখলাম সত্যি সত্যি প্রতিদিন চুরি, ডাকাতি, মারামারি হচ্ছে। পুলিশও হিমশিম খাচ্ছে। আমি শহরের বিভিন্ন জায়গা ঘুরে দেখলাম। একটা জায়গায় গিয়ে আমার খুব অস্বস্তি লাগল। সেটা ছিল শহরের মাঝখানের একটা পার্ক। রাহুলও একই জিনিস অনুভব করল। আমরা স্থানীয় মানুষদের জিজ্ঞেস করলাম। তারা বলল এই পার্কের জায়গায় আগে একটা জেলখানা ছিল। অনেক বন্দী এখানে মারা গেছে। আমরা বুঝলাম যে সেই নেগেটিভ এনার্জি পুরো শহরকে প্রভাবিত করছে। আমরা সেই পার্কে একটা বড় শান্তি সভার আয়োজন করলাম। হাজার হাজার মানুষ এসে যোগ দিল। আমরা সবাই মিলে শান্তির জন্য প্রার্থনা করলাম। সেই অনুষ্ঠানের পরে শহরে অপরাধের মাত্রা অর্ধেক কমে গেল। এরকম আরও অনেক ঘটনা আছে। একবার আমরা একটা খরাগ্রস্ত এলাকায় বৃষ্টি আনতে সাহায্য করেছিলাম। আরেকবার একটা প্রাকৃতিক দুর্যোগের আগাম সংবাদ দিয়ে হাজারো মানুষের জীবন বাঁচিয়েছিলাম। কিন্তু এই সব ক্ষমতার সাথে সাথে দায়িত্বও বেড়ে গেল। আমরা বুঝলাম যে এই শক্তি যেমন ভালো কাজে লাগানো যায়, তেমনি ভুল হাতে গেলে ক্ষতিও করতে পারে। তাই আমরা খুবই সাবধানে কাজ করি। কোনো কাজ করার আগে অনেকবার ভেবে দেখি। একবার একটা রাজনৈতিক দল আমাদের কাছে এসেছিল। তারা চেয়েছিল আমরা তাদের নির্বাচনে জিতিয়ে দিই। আমরা সরাসরি মানা করে দিয়েছিলাম। আমি বলেছিলাম আমাদের ক্ষমতা মানুষের কল্যাণের জন্য। রাজনৈতিক স্বার্থে এর ব্যবহার আমরা করব না। এই ধরনের প্রলোভন আরও অনেকবার এসেছে। ব্যবসায়িক প্রতিষ্ঠান, ধনী ব্যক্তিরা অনেক টাকা দিয়ে আমাদের কিনতে চেয়েছে। কিন্তু আমরা কখনো রাজি হইনি। কারণ আমরা জানি এই শক্তি আল্লাহর দেওয়া আমানত। এর অপব্যবহার করলে এই ক্ষমতা চলে যেতে পারে। গত বছর একটা ঘটনা ঘটেছিল যা আমাদের এই কথার প্রমাণ দিয়েছে। আমাদের দলের একজন সদস্য, তার নাম ছিল জামিল, সে একটা ভুল কাজ করেছিল। একটা ধনী ব্যক্তির কাছ থেকে ঘুষ নিয়ে তার প্রতিদ্বন্দ্বীর ক্ষতি করার চেষ্টা করেছিল। যেদিন সে এই কাজ করেছিল সেই দিন থেকেই তার ক্ষমতা কমতে শুরু করল। 1 মাসের মধ্যে সে সম্পূর্ণ সাধারণ মানুষ হয়ে গেল। আমরা সবাই তার কাছ থেকে শিক্ষা নিলাম। বুঝলাম যে এই ক্ষমতা অর্জন করা যতটা কঠিন, হারানো তার চেয়েও সহজ। এখন আমাদের দলের সবাই খুবই সাবধান। আমরা নিয়মিত একসাথে বসে আমাদের উদ্দেশ্য আর নীতিমালা নিয়ে আলোচনা করি। প্রিয়া এখন আমাদের দলের একজন গুরুত্বপূর্ণ সদস্য। তার ক্ষমতা আমার চেয়েও বেশি হতে পারে। কিন্তু সে খুবই বিনয়ী। সে বলে, মা, আমি তোমার থেকে আরও অনেক কিছু শিখতে চাই। রাহুলের স্ত্রী অনিতাও এই কাজে যুক্ত হয়েছে। তার মধ্যেও কিছু ক্ষমতা জেগেছে। তবে তার বিশেষত্ব হল সে মানুষের মনের কথা বুঝতে পারে। রাহুলের মেয়ে পূর্ণিমার বয়স এখন 5 বছর। কিন্তু তার মধ্যেও অসাধারণ কিছু লক্ষণ দেখা যাচ্ছে। সে অনেক সময় ভবিষ্যতের কথা বলে যা পরে সত্যি হয়। একদিন সে বলেছিল, নানি, কাল একজন কাঁদতে কাঁদতে আসবে। তার হারিয়ে যাওয়া ছেলে ফিরে আসবে। পরের দিন সত্যি সত্যি একজন মা এসেছিল তার হারিয়ে যাওয়া ছেলের খোঁজে। আমরা তার সাহায্য করেছিলাম এবং সে তার ছেলেকে খুঁজে পেয়েছিল। তপন এখন আমাদের ফাউন্ডেশনের চেয়ারম্যান। তিনি খুব দক্ষতার সাথে সব কিছু পরিচালনা করেন। তার মধ্যে কোনো অতিপ্রাকৃত ক্ষমতা নেই, কিন্তু তার ব্যবস্থাপনা দক্ষতার কারণেই আমরা এত বড় সংস্থা চালাতে পারছি। রঞ্জিত কাকা এখন আমাদের উপদেষ্টা। তিনি আমাদের গাইড করেন। তার অভিজ্ঞতা আমাদের অনেক কাজে আসে। আমাদের সংস্থা এখন বিশ্বের 30টি দেশে কাজ করছে। আমাদের প্রায় 1000 জন প্রশিক্ষিত কর্মী আছে। তাদের মধ্যে অনেকেরই বিশেষ ক্ষমতা আছে। কিন্তু সবচেয়ে বড় কথা, আমরা এখনও একই পরিবার। এখনও প্রতিদিন একসাথে খাওয়া দাওয়া করি। প্রিয়ার পড়াশোনার খোঁজখবর নিই। পূর্ণিমার সাথে খেলা করি। কারণ আমরা জানি পরিবারের বন্ধনই আমাদের শক্তির মূল উৎস। মাঝে মাঝে সাংবাদিকরা আমাদের জিজ্ঞেস করে, আপনারা এত বিখ্যাত হয়েছেন, কিন্তু এখনও সাধারণ জীবন যাপন করেন কেন? আমি বলি, বিখ্যাতই আমাদের লক্ষ্য নয়। আমাদের লক্ষ্য মানুষের সেবা। আর সেই লক্ষ্য পূরণ করার জন্য সাধারণ জীবনই সবচেয়ে উপযুক্ত। আরেকটা প্রশ্ন প্রায়ই আসে, আপনাদের এই ক্ষমতা দিয়ে আপনারা নিজেদের জন্য কিছু করেন না কেন? ধনী হতে পারতেন, ক্ষমতাশালী হতে পারতেন। রাহুল এই প্রশ্নের উত্তরে বলে, আমরা ইতিমধ্যেই সবচেয়ে ধনী। কারণ আমাদের আছে হাজার হাজার মানুষের ভালোবাসা। আমরা ইতিমধ্যেই সবচেয়ে ক্ষমতাশালী। কারণ আমরা মানুষের জীবন পরিবর্তন করতে পারি। এই কথাটা শুনে অনেকেই অনুপ্রাণিত হয়।
তারাও তাদের নিজের এলাকায় কোনো ভালো কাজ শুরু করে। গত মাসে আমরা একটা হিসাব করেছি। গত 10 বছরে আমরা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রায় 10 লক্ষ মানুষকে সাহায্য করেছি। এই সংখ্যাটা শুনে আমি নিজেই অবাক হয়েছি। কিন্তু আমি জানি এটা শুধু আমাদের কৃতিত্ব নয়। আমাদের সাথে যারা কাজ করেছে, যারা আমাদের সাহায্য করেছে, যারা আমাদের বিশ্বাস করেছে, সবারই অবদান আছে। আর সবচেয়ে বড় কৃতিত্ব আল্লাহর। তিনিই আমাদের এই ক্ষমতা দিয়েছেন, এই সুযোগ দিয়েছেন। এখন আমার বয়স 55 হয়ে গেছে। কখনো কখনো ভাবি, আর কতদিন এই কাজ করতে পারব? কিন্তু তারপর দেখি রাহুল, প্রিয়া, অনিতা, পূর্ণিমা সবাই এই কাজে যুক্ত। তখন মনে হয় এই কাজ চলতেই থাকবে, এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে। আর সেটাই আমার সবচেয়ে বড় স্বপ্ন, যেন এই সেবার ধারা কখনো বন্ধ না হয়। কয়েকদিন আগে পূর্ণিমা আমাকে বলেছিল, নানি, আমি বড় হয়ে তোমার মতো হব। আমি তাকে বলেছিলাম, তুমি আমার মতো নয়, তুমি তোমার মতো হজো। তবে মানুষের সেবা করতে ভুলে যেজো না। এই গল্প আমি বলছি নতুন প্রজন্মের কাছে, যাতে তারা বুঝতে পারে যে একটা পরিবারের ভালোবাসা দিয়ে কত বড় কাজ করা যায়। আর বিশেষ করে মায়েরা যাতে বুঝতে পারে যে তারা তাদের সন্তানদের সাথে মিলে কত সুন্দর কিছু করতে পারে। আমাদের গল্প প্রমাণ করে যে সাধারণ মানুষও অসাধারণ কিছু করতে পারে। শুধু দরকার সৎ উদ্দেশ্য, দৃঢ় বিশ্বাস আর পরিবারের সাহায্য। রাহুল এখনও মাঝে মাঝে বলে, মা, সেদিন যদি আমি ল্যাপটপ না কিনতাম তাহলে কি হতো? আমি বলি, আল্লাহর পরিকল্পনা অন্যভাবে বাস্তবায়িত হতো। কিন্তু কোনো না কোনোভাবে আমাদের এই কাজ করতেই হতো। কারণ আমি বিশ্বাস করি যে মানুষের মন সৎ, আল্লাহ তাকে দিয়ে ভালো কাজ করাবেনি। আমাদের এই গল্প শুনে যদি একজনও মানুষ অনুপ্রাণিত হয়ে কোনো ভালো কাজ শুরু করে, তাহলেই আমাদের এই গল্প বলা সার্থক। আর সবশেষে আমি সবাইকে বলতে চাই, আপনাদের পরিবারের সাথে সময় কাটান। পরিবারের সবাইকে নিয়ে কোনো ভালো কাজ করুন। দেখবেন আপনার জীবনও সুন্দর হয়ে উঠবে। আমাদের গল্প এখনও শেষ হয়নি। প্রতিদিন নতুন অভিজ্ঞতা হচ্ছে, নতুন মানুষ আসছে, নতুন সমস্যার সমাধান করতে হচ্ছে। কিন্তু আমি জানি, যতদিন আমাদের পরিবারের একতা আছে, যতদিন আমাদের সৎ উদ্দেশ্য আছে, যতদিন আমাদের বিশ্বাস আছে, ততদিন আমরা এই কাজ চালিয়ে যেতে পারব। আর এই গল্প যারা শুনছেন, তাদের মধ্যে যদি কেউ মনে করেন যে এসব অবিশ্বাস্য, তাহলে আমি বলবো, একবার চেষ্টা করে দেখুন। আপনার পরিবারের সবাইকে নিয়ে কোনো একটা ভালো কাজ শুরু করুন। দেখবেন আপনার জীবনেও অদ্ভুত সব ঘটনা ঘটতে শুরু করবে। আর যারা বিশ্বাস করেন তারা আজই শুরু করে দিন। অপেক্ষা করবেন না। আমাদের এই অভিজ্ঞতা থেকে আমি কয়েকটা গুরুত্বপূর্ণ শিক্ষা পেয়েছি। প্রথমত, পরিবারের ভালোবাসাই সবচেয়ে বড় শক্তি। যে কোনো কাজ পরিবার নিয়ে করলে সফল হওয়ার সম্ভাবনা বেশি। দ্বিতীয়ত, সৎ উদ্দেশ্য থাকলে আল্লাহ সাহায্য করেন। আমরা কখনো নিজেদের লাভের কথা ভাবিনি, সবসময় অন্যের উপকারের কথা ভেবেছি। তৃতীয়ত, ধৈর্য আর অধ্যবসায় খুব গুরুত্বপূর্ণ। আমরা অনেক বাধাবিপত্তির মুখে পড়েছি, কিন্তু হাল ছেড়ে দিইনি। চতুর্থত, নিজের ক্ষমতায় অহংকার করা যাবে না। আমরা সবসময় মনে রেখেছি যে এই ক্ষমতা আল্লাহর দান। পঞ্চমত, অন্যদের সাহায্য নিতে লজ্জা নেই। আমরা যখনই কোনো বিষয়ে অভিজ্ঞ নই, তখনই অভিজ্ঞ মানুষের কাছে সাহায্য চেয়েছি। এই 5টা শিক্ষা যে কোনো মানুষের জীবনে প্রয়োগ করা যায়। অতিপ্রাকৃত ক্ষমতা না থাকলেও এই নীতি অনুসরণ করলে সফল হওয়া যায়। গত সপ্তাহে আমাদের কাছে একটা খুব কঠিন কেস এসেছে। একজন মা এসেছিল তার অটিস্টিক ছেলেকে নিয়ে। ছেলেটার বয়স 15 বছর। সে কথা বলতে পারে না, অন্যদের সাথে মিশতে পারে না। ডাক্তারেরা বলেছে কোনো চিকিৎসা নেই। মা কাঁদতে কাঁদতে বলেছে, আমার ছেলেকে একটা বার কথা বলাতে পারবেন? এই ধরনের কেস আমাদের কাছে নতুন ছিল। আমরা জানতাম না পারব কিনা। কিন্তু মায়ের কান্না দেখে আমরা চেষ্টা করার সিদ্ধান্ত নিলাম। আমরা সেই ছেলেটার সাথে প্রতিদিন সময় কাটাতে শুরু করলাম। প্রথম দিকে সে আমাদের দিকে তাকাতেও চাইত না। কিন্তু প্রিয়া তার সাথে খুব ধৈর্য ধরে কাজ করল। সে ছেলেটার সাথে খেলা করত, গান শোনাত, ছবি আঁকত। 1 মাস পরে সে প্রথমবার আমাদের দিকে তাকাল। আরও 1 মাস পরে সে হাসল। 3 মাস পরে একদিন সে মা বলল। তার মা যখন এই কথা শুনল, তখন তার আনন্দের কোনো সীমা ছিল না। এখন 6 মাস হল। সে এখন ছোট ছোট বাক্য বলতে পারে। স্কুলেও যেতে শুরু করেছে। ডাক্তারেরা বলছে এটা মেডিকেল মিরাকল। কিন্তু আমরা জানি এটা ভালোবাসার শক্তি।
এই ধরনের অনেক কেস আছে যেগুলো আমাদের বিশ্বাসকে আরও দৃঢ় করেছে। একবার একজন ক্যান্সার রোগী এসেছিল। ডাক্তার বলেছে আর 2 মাস বাঁচবে। আমরা তার চিকিৎসা করিনি, শুধু তার মানসিক শক্তি বাড়াতে সাহায্য করেছি। আশ্চর্যজনকভাবে তিনি এখন সুস্থ। 3 বছর হয়ে গেল, এখনও ভালো আছেন। আরেকবার একজন অন্ধ মানুষ এসেছিল। আমরা তার চোখ ফেরাতে পারিনি, কিন্তু তার জীবনে এমন পরিবর্তন এনেছি যে সে এখন একটা সফল ব্যবসায়ী। আমাদের কাজের মূল কথা হল, আমরা মানুষের সমস্যার সমাধান দিই না, আমরা মানুষকে নিজের সমস্যার সমাধান করার শক্তি দিই। রাহুল প্রায় বলে, মা, আমাদের কাজটা ডাক্তারের মতো। ডাক্তার ওষুধ দেয়, কিন্তু সুস্থ করে তোলে মানুষের নিজের শরীর। আমরা আশা দিই, কিন্তু পরিবর্তন আনে মানুষের নিজের ইচ্ছাশক্তি। এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা কোনো জাদুকর নই। আমরা শুধু মানুষের মধ্যে লুকিয়ে থাকা শক্তিকে জাগিয়ে তুলি। আর এই শক্তি প্রতিটি মানুষের মধ্যেই আছে। শুধু সঠিক গাইডেন্স দরকার। তাই আমাদের ফাউন্ডেশনে এখন একটা নতুন প্রোগ্রাম শুরু করেছি। নাম দিয়েছি সৌন্নয়ন কর্মশালা। সেখানে আমরা মানুষকে শেখাই কিভাবে নিজের সমস্যার সমাধান করতে হয়। এই প্রোগ্রামে অংশগ্রহণকারীরা শেখে কিভাবে নিজের মনের শক্তি বাড়াতে হয়, কিভাবে পজিটিভ থিঙ্কিং করতে হয়, কিভাবে লক্ষ্য নির্ধারণ করতে হয়, কিভাবে অন্যদের সাহায্য করতে হয়। এই প্রোগ্রামে যারা অংশগ্রহণ করে তাদের জীবনেও অসাধারণ পরিবর্তন হয়। গত বছর একজন অংশগ্রহণকারী ছিল রহিম নামে। সে একজন রিকশাওয়ালা, খুবই গরিব। কিন্তু আমাদের প্রোগ্রামের পরে সে একটা ছোট দোকান খুলল। এখন সে একটা ছোট ব্যবসায়ী। আরেকজন ছিল সালমা নামে। সে একজন গৃহিণী। স্বামী তাকে কথায় কথায় মারত। আমাদের প্রোগ্রামের পরে সে এত আত্মবিশ্বাস পেল যে তার স্বামীর আচরণ পরিবর্তন করে ফেল। এখন তারা খুব সুখে আছে। এরকম হাজারো উদাহরণ আছে। আমাদের এই অভিজ্ঞতা থেকে আমি বুঝেছি যে প্রতিটি মানুষের মধ্যেই অসাধারণ ক্ষমতা আছে। শুধু সেটা জাগিয়ে তুলতে হয়। আর সবচেয়ে ভালো উপায় হল অন্যের সেবা করা। যখন কেউ নিঃস্বার্থভাবে অন্যের উপকার করে, তখন তার মধ্যে লুকিয়ে থাকা শক্তি জেগে ওঠে। আমাদের পরিবারের ক্ষেত্রেও এটাই হয়েছে। আমরা যখন থেকে অন্যের সেবা শুরু করেছি, তখন থেকেই আমাদের মধ্যে বিশেষ ক্ষমতা জেগেছে। এবং এই ক্ষমতা দিন দিন বাড়ছে। কারণ আমরা এটার সঠিক ব্যবহার করছি। আমি মাঝে মাঝে ভাবি, আল্লাহ কেন আমাদের এই ক্ষমতা দিলেন? হয়তো তিনি চান আমরা অন্যদের দেখিয়ে দিই যে সাধারণ মানুষও অসাধারণ কিছু করতে পারে। হয়তো তিনি চান আমাদের মাধ্যমে মানুষকে বোঝাতে যে পরিবারের ভালোবাসাই সবচেয়ে বড় শক্তি। আর হয়তো তিনি চান আমরা প্রমাণ করি যে সৎ উদ্দেশ্য নিয়ে কাজ করলে কোনো অসম্ভব কিছু নেই। যাই হোক, আমি কৃতজ্ঞ যে তিনি আমাদের এই সুযোগ দিয়েছেন। আর আমি আশা করি আমাদের এই গল্প শুনে অনেকেই অনুপ্রাণিত হবে। তারাও তাদের পরিবার নিয়ে কোনো ভালো কাজ শুরু করবে। কারণ আমি বিশ্বাস করি, এই পৃথিবীতে যত বেশি মানুষ সেবাধর্মী হবে, তত বেশি সুন্দর হবে আমাদের সমাজ। আর এই পরিবর্তনের শুরু হতে পারে প্রতিটি পরিবার থেকে। আমাদের গল্প তার একটা উদাহরণ মাত্র। আশা করি এই গল্প শুনে আরও অনেক পরিবার এগিয়ে আসবে। তারাও তাদের মতো করে সমাজের উপকার করবে। আর সেদিনই হবে আমাদের স্বপ্নের সমাজ, যেখানে প্রতিটি পরিবার একে অপরের পাশে দাঁড়াবে, প্রতিটি মানুষ অন্যের উপকার করার চেষ্টা করবে। সেই স্বপ্নের দিকেই এগিয়ে চলেছি আমরা। এবং আমাদের সাথে যোগ দিচ্ছে হাজার হাজার পরিবার। একদিন এই স্বপ্ন বাস্তব হবেই। আর আমার বিশ্বাস, যারা এই গল্প শুনেছেন তারাও সেই স্বপ্ন বাস্তবায়নে অংশগ্রহণ করবেন। কারণ এটা শুধু আমাদের স্বপ্ন নয়, এটা প্রতিটি সৎ মানুষের স্বপ্ন। আর সবাই মিলে চেষ্টা করলে যে কোনো স্বপ্ন বাস্তব করা যায়। আমাদের পরিবারের গল্প তার প্রমাণ। আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দিন। আমিন। গল্পের সমাপনী অংশ। আজ আমার এই দীর্ঘ গল্প শেষ করছি। কিন্তু জানি যে আসলে এই গল্প কখনো শেষ হবে না। প্রতিদিন নতুন অধ্যায় যুক্ত হচ্ছে। আর আমি আশা করি যারা এই গল্প শুনেছেন তারা নিজেরাও এই গল্পের অংশ হয়ে উঠবেন। তারাও তাদের পরিবার নিয়ে কোনো সুন্দর কাজ শুরু করবেন। রাহুল এখনও মাঝে মাঝে বলে, মা, সেদিন ল্যাপটপ কিনতে গিয়ে আমরা জীবনের সবচেয়ে বড় অ্যাডভেঞ্চার শুরু করেছিলাম। আমি বলি, শুধু অ্যাডভেঞ্চার নয় রাহুল, আমরা জীবনের সবচেয়ে বড় উদ্দেশ্য খুঁজে পেয়েছিলাম। আর সেই উদ্দেশ্য হল মানুষের সেবা করা, পরিবারের সাথে মিলে একটা সুন্দর পৃথিবী গড়া।
এই গল্পের মাধ্যমে আমি সবাইকে জানাতে চেয়েছি যে সাধারণ পরিবার থেকেও অসাধারণ কিছু করা যায়। যদি আপনাদের মধ্যে কেউ মনে করেন যে আপনার পরিবার খুবই সাধারণ, কোনো বিশেষত্ব নেই, তাহলে আমি বলবো, একবার চেষ্টা করে দেখুন। আপনার পরিবারের সবাইকে নিয়ে কোনো ভালো কাজ শুরু করুন। দেখবেন আপনার পরিবারের মধ্যেও অনেক লুকিয়ে থাকা প্রতিভা বের হয়ে আসবে। আর সবচেয়ে বড় কথা, এই কাজ করতে গিয়ে আপনাদের পরিবারের বন্ধন আরও দৃঢ় হবে। আমাদের ক্ষেত্রে তাই হয়েছে। এখন আমরা শুধু একটা পরিবার নই, আমরা একটা টিম। আর এই টিমের শক্তিই আমাদের এত দূর এগিয়ে নিয়ে গেছে। আমি এই গল্প শেষ করতে চাই একটা অনুরোধ দিয়ে। যারা এই গল্প শুনেছেন তারা প্লিজ নিজেদের পরিবারের সাথে এই গল্প নিয়ে আলোচনা করুন। দেখুন আপনাদের পরিবারও কি কোনো ভালো কাজ শুরু করতে পারে। আর যদি শুরু করেন তাহলে আমাদের জানান। আমরা আপনাদের সাহায্য করতে চাইব। কারণ আমাদের লক্ষ্য হল এরকম হাজারো পরিবার তৈরি করা যারা সমাজের উপকার করবে। আর সেদিনই আমাদের স্বপ্নের বাংলাদেশ গড়ে উঠবে। সবার জন্য দোয়া রইল। আল্লাহ হাফেজ। রোমাঞ্চকর রহস্যময় পারিবারিক অ্যাডভেঞ্চার গল্প। ছেলের নতুন ল্যাপটপ কিনতে কম্পিউটারের দোকানে গিয়েছিলাম। দোকানদার নানা মডেল দেখাচ্ছিল। ছেলে একটা ভালো কনফিগারেশনের ল্যাপটপ পছন্দ করল। ওয়ারেন্টি কার্ডে নাম লিখতে গিয়ে দোকানদার জিজ্ঞেস করল, স্যার, আপনার নাম না স্ত্রীর নাম দেব? ছেলে বলল, আমার স্ত্রীর নাম দিন। দোকানদার আমার নাম লিখল। বাড়ি ফিরে ল্যাপটপ সেট আপ করার সময় সে বলল, মা, এই ল্যাপটপে আমি তোমার নামে একটা অনলাইন বিজনেস খুলব। আমি তোমাকে ভালোবাসি, বিয়ে করে আমার সব কিছুর পার্টনার হও। নতুন ল্যাপটপের স্ক্রিনে আলো জ্বলছিল। কিবোর্ডের বাটনে টিপ টিপ শব্দ হচ্ছিল। সে বলল, আমাদের ডিজিটাল লাইফ শুরু হোক। ওয়ারেন্টি কার্ডে আমার নাম দেখে অবাক লাগছিল। কম্পিউটার দোকানের এসি এর ঠান্ডা হাওয়া গায়ে লাগছিল। সে বলল, তুমি আমার লাইফ পার্টনার এবং বিজনেস পার্টনার হয়ে যাও। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম রিমা সরকার। আমার বয়স 40 বছর। আমার স্বামীর নাম তপন সরকার, বয়স 43 বছর। আমাদের 2 সন্তান, রাহুল আর প্রিয়া। রাহুল 18 বছর বয়সী, কলেজে পড়ে। প্রিয়া 10 বছর বয়সী, স্কুলে যায়। গত সপ্তাহের কথা। রাহুল আমাকে বলল তার একটা নতুন ল্যাপটপ দরকার। পুরানোটা অনেক ধীর হয়ে গেছে, কলেজের প্রজেক্টের জন্য ভালো একটা কম্পিউটার চাই। আমি তাকে বললাম, ঠিক আছে, আমরা একসাথে দোকানে গিয়ে দেখি। পরদিন সকালে আমরা দুজনে শহরের বড় কম্পিউটার মার্কেটে গেলাম। সেখানে অনেক দোকান। একটা বড় শোরুমে ঢুকলাম। দোকানদার খুব ভদ্রভাবে আমাদের বসতে দিল। তারপর নানা রকমের ল্যাপটপ দেখাতে শুরু করল। কোনটার দাম 50,000, কোনটার 60,000, কোনটার আরও বেশি। রাহুল একটা দেখে খুশি হল। সেটার দাম 65,000 টাকা। বেশ ভালো কনফিগারেশন, গেমিংয়ের জন্যও ভালো। আমি বললাম, ঠিক আছে, এটাই নিয়ে নিই। দোকানদার বিল তৈরি করতে গেল। ওয়ারেন্টি কার্ড পূরণ করার সময় সে জিজ্ঞেস করল, স্যার, কার নামে ওয়ারেন্টি করব? আপনার নামে নাকি মায়ের নামে? রাহুল একটু ভেবে বলল, মায়ের নামে দিন। দোকানদার আমার নাম লিখল, রিমা সরকার। সবকিছু ঠিকঠাক করে আমরা বাড়ি ফিরলাম। বাড়ি এসে রাহুল তার রুমে ল্যাপটপ সেট আপ করতে শুরু করল। আমি রান্নাঘরে কাজ করছিলাম। হঠাৎ শুনি রাহুল আমাকে ডাকছে। মা, একবার এসো তো। আমি তার রুমে গেলাম। দেখি সে ল্যাপটপের সামনে বসে আছে। স্ক্রিনে নীল আলো জ্বলছে। উইন্ডোজ সেট আপ চলছে। সে আমার দিকে তাকিয়ে বলল, মা, আমি এই ল্যাপটপে তোমার নামে একটা অনলাইন বিজনেস খুলব। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কী রকম বিজনেস? সে বলল, ই-কমার্স। অনলাইনে জিনিসপত্র বিক্রি করব। তুমি আমার বিজনেস পার্টনার হবে। তারপর সে আমার হাত ধরে বলল, মা, আমি তোমাকে খুব ভালোবাসি। তুমি শুধু আমার মা না, তুমি আমার সবচেয়ে বিশ্বস্ত বন্ধু। আমি চাই আমাদের একসাথে কাজ করতে। আমার চোখে জল এলো। এত বড় হয়ে গেছে আমার ছেলে, কিন্তু এখনও আমাকে এত ভালোবাসে। আমি তার মাথায় হাত বুলিয়ে দিলাম। তারপর সে বলতে শুরু করল, মা, আমি অনেক রিসার্চ করেছি। অনলাইন বিজনেসে অনেক সম্ভাবনা আছে। আমরা প্রথমে ছোট করে শুরু করব। হস্তশিল্পের জিনিস, গ্রামের তৈরি পণ্য এসব বিক্রি করব।
ল্যাপটপের কিবোর্ডে টিপ টিপ শব্দ হচ্ছিল। সে বিভিন্ন ওয়েবসাইট ঘুরে দেখাচ্ছিল। দেখো মা, এখানে আমরা আমাদের প্রোডাক্ট লিস্ট করতে পারব। আমাজন, ফ্লিপকার্ট, দারাজ, সব জায়গায়। আমি বললাম, কিন্তু আমি তো এসব বুঝি না। সে হেসে বলল, কোনো সমস্যা নেই। আমি তোমাকে সব শেখাব। তুমি শুধু আমার সাথে থাকবে। সেদিন রাতে খাবার খেতে খেতে সে বাবা আর প্রিয়াকেও বলল তার প্ল্যানের কথা। তপন খুশি হল। বলল, খুব ভালো আইডিয়া। আমি যতটুকু পারি সাহায্য করব। প্রিয়াও বলল, দাদা, আমিও হেল্প করব। পরের দিন থেকে আমাদের ডিজিটাল যাত্রা শুরু হল। রাহুল প্রতিদিন সন্ধ্যায় আমাকে ল্যাপটপের সামনে বসিয়ে বিভিন্ন জিনিস শেখাত। কিভাবে ইমেইল পাঠাতে হয়, কিভাবে অনলাইনে অর্ডার নিতে হয়, কিভাবে পেমেন্ট রিসিভ করতে হয়। প্রথম দিকে অনেক কঠিন লাগছিল, কিন্তু রাহুল খুব ধৈর্য ধরে শেখাত। এক সপ্তাহ পরে আমরা প্রথম প্রোডাক্ট লিস্ট করলাম। আমার শাশুড়ি মা খুব সুন্দর কাঁথা সেলাই করেন। সেগুলো ছবি তুলে অনলাইনে পোস্ট করলাম। দাম রাখলাম ২,০০০ টাকা। ৩ দিন পরে প্রথম অর্ডার এলো। ঢাকা থেকে এক ভদ্রমহিলা একটা কাঁথা কিনতে চান। আমি এত খুশি হলাম যে কি বলবো। রাহুলও লাফাতে শুরু করল। আমরা সাথে সাথে কাঁথা প্যাকেট করে কুরিয়ার দিয়ে পাঠিয়ে দিলাম। এরপর একটার পর একটা অর্ডার আসতে শুরু করল। আমরা নতুন নতুন প্রোডাক্ট যোগ করতে শুরু করলাম। মধুর ভাঁড়, খেজুরের গুড়, তুলসীর মালা, হস্তশিল্পের থালাবাসন। সবকিছু খুব ভালো বিক্রি হচ্ছিল। কিন্তু ১ মাস পরে একটা অদ্ভুত ব্যাপার হল। রাহুল আমাকে ডেকে বলল, মা, একটা সমস্যা হয়েছে। কি সমস্যা? আমি জিজ্ঞেস করলাম। আমাদের ব্যাংক অ্যাকাউন্টে অনেক বেশি টাকা এসেছে। আমরা যত বিক্রি করেছি তার চেয়ে প্রায় ১০ গুণ বেশি। আমি অবাক হয়ে বললাম, সেটা কিভাবে সম্ভব? রাহুল ল্যাপটপে কিছু চেক করে বলল, মা, কেউ একজন আমাদের অ্যাকাউন্টে ভুল করে অনেক টাকা পাঠিয়েছে। একটা ট্রানজ্যাকশনে ৩.৫ লাখ টাকা এসেছে। আমি চিন্তিত হয়ে পড়লাম। তাহলে আমরা এই টাকা ফেরত দিই? রাহুল বলল, হ্যাঁ, সেটাই ঠিক। কিন্তু কার টাকা বুঝতে পারছি না। আমরা ব্যাংকে ফোন করলাম। তারা বলল, এই ট্রানজ্যাকশনটা একটা বিদেশি অ্যাকাউন্ট থেকে এসেছে। সিঙ্গাপুর থেকে পাঠানো হয়েছে সরকার নামে। আমি বললাম, কিন্তু আমরা তো সিঙ্গাপুরে কাউকে চিনি না। রাহুল অনেক চিন্তা করে বলল, মা, হয়তো কোনো আত্মীয় আছেন যাকে আমরা চিনি না। সেই রাতে তপনের সাথে কথা বলে জানতে পারলাম, আমার বাবার এক ভাই সিঙ্গাপুরে থাকেন। তার নাম রঞ্জিত সরকার। কিন্তু আমরা তার সাথে যোগাযোগ হারিয়ে ফেলেছি ২০ বছর আগে। তপন বলল, হয়তো তিনি আমাদের খোঁজ পেয়েছেন এবং সাহায্য করতে চাইছেন। পরের দিন আমরা সেই সিঙ্গাপুরের নম্বরে ফোন করার চেষ্টা করলাম। কিন্তু ফোনটা কেউ রিসিভ করল না। এরপর আরও কয়েকদিন পরপর আমাদের অ্যাকাউন্টে টাকা আসতে শুরু করল। কখনো ৫০,০০০, কখনো ১ লাখ। সব সিঙ্গাপুর থেকে, একই নাম ও সরকার। আমরা খুব চিন্তায় পড়ে গেলাম। এত টাকা রেখে দেওয়া ঠিক না। কিন্তু কার টাকা ফেরত দেব সেটাই বুঝতে পারছি না। ৩ মাস পরে আমাদের বিজনেস বেশ ভালো চলছিল। আমরা মাসে প্রায় ৩০-৪০ হাজার টাকা লাভ করছিলাম। কিন্তু সেই রহস্যময় টাকার ব্যাপারটা আমাদের মাথায় ঘুরছিল। একদিন সকালে আমার কাছে একটা ইমেইল এলো। ইংরেজিতে লেখা। রাহুল সেটা পড়ে বলল, মা, এই ইমেইলটা সিঙ্গাপুর থেকে এসেছে। রঞ্জিত সরকারের কাছ থেকে। আমি উত্তেজিত হয়ে বললাম, কি লিখেছেন? রাহুল ইমেইলটা পড়ে শোনাল। সেখানে লেখা ছিল, প্রিয় ভাইঝিরিমা, আমি তোমার কাকা রঞ্জিত। আমি জানি তুমি আমাকে চেনো না। কিন্তু আমি তোমাদের সবার খবর রাখি। আমি গত বছর ক্যান্সারে আক্রান্ত হয়েছি। ডাক্তার বলেছেন আমার আর বেশি সময় নেই। আমার কোনো সন্তান নেই। আমি চাই আমার সমস্ত সম্পত্তি তোমাদের পরিবারের কাছে যাক। আমি তোমার অনলাইন বিজনেসের কথা জেনেছি। খুব গর্বিত। আমি ইচ্ছাকৃতভাবে তোমার অ্যাকাউন্টে টাকা পাঠাচ্ছি। এটা তোমার প্রাপ্য। আমি খুব শীঘ্রই বাংলাদেশে আসার পরিকল্পনা করছি। তোমাদের সবার সাথে দেখা করতে চাই। আমার চোখে জল এসে গেল। এত বছর পরে হারিয়ে যাওয়া আত্মীয়ের সন্ধান পেলাম। রাহুল বলল, মা, আমরা তাকে উত্তর দিই। বলি আমরা তার জন্য অপেক্ষা করছি। আমরা সাথে সাথে ইমেইল পাঠালাম। বললাম, আমরা তার অসুস্থতার কথা শুনে খুব দুঃখিত। আমরা চাই তিনি যত তাড়াতাড়ি সম্ভব বাংলাদেশে আসুন। ২ সপ্তাহ পরে রঞ্জিত কাকা বাংলাদেশে এলেন। বিমানবন্দরে গিয়ে তাকে রিসিভ করলাম।
ছোটখাটো গড়ন, চুল পেকে গেছে, কিন্তু চেহারায় আমার বাবার ছাপ স্পষ্ট। তিনি আমাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করলেন। রিমা, তুই কত বড় হয়ে গেছিস! তোর বাবার মতো দেখতে। বাড়িতে এনে তার সাথে অনেক কথা হল। তিনি বললেন তিনি সিঙ্গাপুরে একটা বড় ট্রেডিং কোম্পানি করেন। অনেক টাকা পয়সা আছে। কিন্তু কোনো পরিবার নেই। স্ত্রী মারা গেছেন 10 বছর আগে। সন্তান হয়নি। তিনি রাহুলকে খুব পছন্দ করলেন। বললেন, এ ছেলে খুব বুদ্ধিমান। অনলাইন বিজনেস করে খুব ভালো করেছে। রাহুল তার কাছে আমাদের বিজনেসের সব খুঁটিনাটি বর্ণনা করল। কিভাবে আমরা শুরু করেছিলাম, কি কি সমস্যা হয়েছিল, কিভাবে আমরা সেগুলো সমাধান করেছিলাম। রঞ্জিত কাকা খুব আগ্রহ নিয়ে শুনলেন। তারপর বললেন, আমি তোমাদের বিজনেসকে আরও বড় করতে চাই। সিঙ্গাপুর থেকে আমার কানেকশন ব্যবহার করে তোমরা আন্তর্জাতিক মার্কেটে পণ্য বিক্রি করতে পারবে। আমি বললাম, কিন্তু আমরা তো এতটা বড় করতে পারব না। তিনি হেসে বললেন, পারবে। আমি তোমাদের সাহায্য করব। আমার কোম্পানির মাধ্যমে তোমরা বাংলাদেশি পণ্য বিদেশে রপ্তানি করতে পারবে। এটা হবে একটা পারিবারিক বিজনেস। পরের দিন তিনি আমাদের নিয়ে তার ল্যাপটপে বিভিন্ন পরিকল্পনা দেখালেন। সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড এসব দেশে বাংলাদেশি হস্তশিল্প আর খাদ্যপণ্যের চাহিদা অনেক। বিশেষ করে বাংলাদেশি মুসলমানরা যারা সেসব দেশে থাকেন, তারা দেশের জিনিস কিনতে আগ্রহী। রাহুল খুব উৎসাহিত হয়ে উঠল। সে বলল, কাকা, আমরা কখন শুরু করব? রঞ্জিত কাকা বললেন, 1 মাসের মধ্যে। আমি প্রয়োজনীয় কাগজপত্র তৈরি করে নিয়ে যাব। এরপরের সপ্তাহগুলো খুব ব্যস্ত কেটে গেল। রঞ্জিত কাকা আমাদের বিভিন্ন সরকারি অফিসে নিয়ে গেলেন রপ্তানির লাইসেন্স আর অন্যান্য কাগজপত্রের জন্য। রাহুল নতুন ওয়েবসাইট ডিজাইন করতে শুরু করল। আমি বিভিন্ন গ্রামে গিয়ে হস্তশিল্পীদের সাথে যোগাযোগ করতে শুরু করলাম। প্রিয়াও আমাদের সাহায্য করতে লাগল। সে খুব সুন্দর ছবি তুলতে পারে। আমাদের প্রোডাক্টের ছবি তুলে দিত। তপন অফিস থেকে ফিরে আমাদের প্যাকেজিং এর কাজে সাহায্য করত। 1 মাস পরে আমাদের নতুন কোম্পানি বেঙ্গল ক্রাফটস ইন্টারন্যাশনাল চালু হল। রঞ্জিত কাকা সিঙ্গাপুর চলে গেলেন, কিন্তু আমাদের সাথে নিয়মিত যোগাযোগ রাখতে লাগলেন। প্রথম মাসেই আমরা 5 লাখ টাকার অর্ডার পেলাম। সিঙ্গাপুর আর মালয়েশিয়া থেকে। আমরা খুশিতে আটখানা। কিন্তু এরপর আবার কিছু অদ্ভুত ব্যাপার হতে শুরু করল। আমাদের কিছু কাস্টমার অভিযোগ করতে শুরু করল যে তারা যে প্রোডাক্ট অর্ডার করেছিল সেটার চেয়ে ভিন্ন জিনিস পেয়েছে। একজন কাস্টমার বলল সে একটা কাঁথা অর্ডার করেছিল, কিন্তু তার কাছে একটা পুরানো বই এসেছে। আরেকজন বলল সে শাড়ি অর্ডার করেছিল, কিন্তু তার কাছে একটা ধাতব বাক্স এসেছে। আমরা খুব বিরক্ত হলাম। কুরিয়ার কোম্পানিতে অভিযোগ করলাম। তারা বলল তারা আমাদের দেওয়া প্যাকেটই ডেলিভারি দিয়েছে। রাহুল বলল, মা, হয়তো আমাদের প্যাকেজিং এ কোনো ভুল হচ্ছে। আমরা আরও সতর্ক হয়ে প্যাকেজিং করতে শুরু করলাম। প্রতিটা প্যাকেট 2 বার চেক করতাম। কিন্তু তারপরও অভিযোগ আসতে থাকল। আরও অদ্ভুত ব্যাপার হচ্ছে, যে কাস্টমারেরা ভুল প্রোডাক্ট পেয়েছে তারা সেগুলো ফেরত দিতে চাইছে না। বলছে যেটা পেয়েছে সেটা তাদের কাছে আরও দামি মনে হচ্ছে। যে ভদ্রলোক পুরানো বই পেয়েছিল সে পরে ইমেইল করে জানাল যে বইটা খুবই দুর্লভ। সেটার দাম নাকি 50,000 টাকার বেশি। সে আমাদের ধন্যবাদ দিল। আরেক ভদ্রমহিলা যিনি ধাতব বাক্সটা পেয়েছিল তিনি জানালেন যে সেটা পুরানো রূপার তৈরি। বেশ দামি জিনিস। আমরা খুব অবাক হলাম। এসব জিনিস আমরা পাঠাইনি তো। তাহলে কিভাবে এসব হচ্ছে? রাহুল বলল, মা, আমার মনে হচ্ছে কোথাও কোনো গড়বড় আছে। আমরা একবার কুরিয়ার অফিসে গিয়ে দেখি। পরের দিন আমরা কুরিয়ার অফিসে গেলাম। সেখানকার ম্যানেজারের সাথে কথা বললাম। তিনি আমাদের প্যাকেট ট্র্যাকিং সিস্টেম দেখালেন। দেখলাম আমাদের প্যাকেটগুলো সঠিক ঠিকানায় পৌঁছেছে। কিন্তু ডেলিভারি ম্যানের লগে একটা অদ্ভুত বিষয় দেখা গেল। তারা লিখেছে প্রোডাক্ট এক্সচেঞ্জ করা হয়েছে গ্রাহকের অনুরোধে। আমি জিজ্ঞেস করলাম, এটা মানে কি? ম্যানেজার বললেন, মানে হচ্ছে ডেলিভারি ম্যান যখন পৌঁছেছে তখন গ্রাহক বলেছে যে তিনি অন্য একটা প্রোডাক্ট চান, তাই এক্সচেঞ্জ করে দেওয়া হয়েছে। কিন্তু এটা তো সম্ভব না। একজন গ্রাহক কিভাবে জানবে যে আমাদের কাছে অন্য কি প্রোডাক্ট আছে? রাহুল বলল, আমরা একবার ডেলিভারি ম্যানের সাথে কথা বলি। ডেলিভারি ম্যানটি আমাদের সাথে দেখা করতে রাজি হল। সে একটা ভদ্র ছেলে, নাম করিম। সে বলল, আপা, আমি ঠিকই ডেলিভারি দিয়েছি, কিন্তু একটা অদ্ভুত ব্যাপার হয়েছে। কী রকম? আমি জিজ্ঞেস করলাম।
করিম বলল, আপনার প্যাকেটগুলো আমি যখন নিয়ে যাই তখন সেগুলো সঠিক জিনিসই থাকে। কিন্তু গ্রাহকের কাছে পৌঁছানোর পরে খুলে দেখি ভিতরে অন্য জিনিস। সেটা কিভাবে সম্ভব? আমিও জানি না। মাঝখানে তো আমি প্যাকেট খুলি না। একটা বার মনে হয়েছিল কেউ যেন প্যাকেট পাল্টে দিয়েছে। কিন্তু সেটা কিভাবে সম্ভব? রাহুল বলল, ভাই, আপনি আমাদের সাথে একদিন ডেলিভারিতে যাবেন? আমরা নিজের চোখে দেখতে চাই। পরের দিন আমরা করিমের সাথে ডেলিভারিতে বের হলাম। একটা প্যাকেট ছিল উত্তরায় ডেলিভারি দেওয়ার। আমরা সেই প্যাকেটটা খুব ভালো করে চেক করে নিলাম। ভিতরে একটা হস্তশিল্পের ফুলদানি ছিল। উত্তরার পথে যেতে যেতে করিম হঠাৎ গাড়ি থামাল। একটু দাঁড়ান, আমি একটা জরুরি কাজে যাই। সে গাড়ি থেকে নেমে একটা দোকানে ঢুকল। আমরা গাড়িতে অপেক্ষা করতে লাগলাম। 5 মিনিট পরে সে ফিরে এলো। কিন্তু আমার মনে হলো তার চেহারা যেন একটু পরিবর্তন হয়েছে। আগে সে স্বাভাবিক ছিল, এখন মনে হচ্ছে একটু অন্যমনস্ক। গন্তব্যে পৌঁছে প্যাকেটটা খুলে দেখলাম ভিতরে ফুলদানির বদলে একটা পুরানো ঘড়ি আছে। খুব সুন্দর অ্যান্টিক ঘড়ি। গ্রাহক ভদ্রলোক খুশি হয়ে বললেন, আরে, এটা তো খুবই দামি জিনিস। আমি ফুলদানি অর্ডার করেছিলাম, কিন্তু এটা আরও ভালো। আমরা খুব অবাক হলাম। এটা কিভাবে হলো? আমরা ফুলদানি প্যাক করেছিলাম, ডেলিভারি ম্যানও দেখেছে। তাহলে ঘড়িটা এলো কোথা থেকে? ফেরার পথে আমরা করিমকে জিজ্ঞেস করলাম। সে বলল, আমিও বুঝতে পারছি না। এটা নিয়মিত হচ্ছে। আমার মনে হয় কোনো জাদুর ব্যাপার আছে। রাহুল বলল, জাদু মানে? করিম একটু ইতস্তত করে বলল, আপনারা বিশ্বাস করবেন না, কিন্তু আমার মনে হয় আপনাদের প্যাকেটগুলো কোনো অলৌকিক শক্তি পাল্টে দিচ্ছে। আমি হেসে বললাম, এসব কি বলছ? এ যুগে কেউ এসব বিশ্বাস করে? কিন্তু মনে মনে আমিও চিন্তিত হতে শুরু করলাম। সত্যি কি হচ্ছে? বাড়ি ফিরে রাহুলকে বললাম, আমরা রঞ্জিত কাকার সাথে কথা বলি। তিনি অভিজ্ঞ, হয়তো কিছু বুঝতে পারবেন। রঞ্জিত কাকাকে ফোন করে সব কিছু বললাম। তিনি শুনে বললেন, খুবই অদ্ভুত ব্যাপার। আমি কিছু খোঁজখবর নিয়ে তোমাদের জানাব। পরের দিন তিনি ফোন করে বললেন, রিমা, আমি সিঙ্গাপুরে একটা গবেষণা সংস্থায় জিজ্ঞেস করেছি। তারা বলেছে এ ধরনের ঘটনা মাঝে মাঝে ঘটে। কিন্তু এর কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই। তাহলে আমরা কি করব? আপাতত কিছু করার নেই। কাস্টমাররা খুশি আছে, তোমাদের কোনো ক্ষতি হচ্ছে না। দেখা যাক আরও কিছুদিন কি হয়। আমরা ঠিক করলাম যে আরও কয়েকদিন অপেক্ষা করব। কিন্তু পরের সপ্তাহে আরও অদ্ভুত কিছু হল। আমাদের এক কাস্টমার ফোন করে বলল, আপনারা আমাকে যে বইটা পাঠিয়েছেন সেটা পড়ে আমি একটা ট্রেজার ম্যাপ পেয়েছি। ট্রেজার ম্যাপ? হ্যাঁ, বইটার পাতার মধ্যে একটা পুরানো মানচিত্র লুকানো ছিল। সেখানে দেখানো হয়েছে যে ঢাকার একটা জায়গায় কিছু লুকানো গোপন সম্পদ আছে। আমি রাহুলের দিকে তাকালাম। এসব কি হচ্ছে? কাস্টমারটি আরও বলল, আমি সেই জায়গায় গিয়ে খুঁজে দেখেছি। সত্যি সত্যি একটা পুরানো বাক্স পেয়েছি। ভিতরে কিছু পুরানো মুদ্রা আর গহনা। এবার আমি সত্যি সত্যি ভয় পেয়ে গেলাম। এটা শুধু কাকতালীয় ঘটনা হতে পারে না। রাহুল বলল, মা, আমার মনে হচ্ছে আমাদের বিজনেসে কোনো রহস্যজনক ব্যাপার জড়িত আছে। সেই রাতে আমার খুব অদ্ভুত স্বপ্ন হল। দেখলাম আমি একটা পুরানো বাড়িতে আছি। সেখানে একজন বয়স্ক লোক আমাকে বলছে, তুমি খুশকিসমতে একটা বিশেষ ক্ষমতার অধিকারী হয়েছ। তোমার মাধ্যমে মানুষ তাদের প্রয়োজনীয় জিনিস পাবে। সকালে ঘুম থেকে উঠে স্বপনের কথা মনে পড়ল। খুব অদ্ভুত। নদীর ধারে সেই গা। প্রথম অধ্যায়, শুরুজাত। পদ্মা নদীর ধারে একটা ছোট্ট গ্রাম ছিল, নাম তার রূপসী গ্রাম। গ্রামের নাম শুনলেই মনে হতো কত সুন্দর হবে। আর সত্যিই গ্রামটা ছিল অপূর্ব সুন্দর। সবুজ ধানক্ষেত, নারিকেল আর সুপারি গাছের সারি, আর নদীর শীতল হাওয়া, সব মিলিয়ে এক স্বর্গের মতো জায়গা। এই গ্রামেই থাকত একটা ছেলে, নাম তার আলম। বয়স তখন 17 কি 18 হবে। ফর্সা রং, লম্বা চুল, আর চোখে একটা স্বপ্ন, বড় হয়ে সে লেখক হবে। প্রতিদিন সন্ধ্যায় নদীর ধারে বসে সে লিখত তার ডায়েরিতে। কখনো কবিতা, কখনো গল্প, কখনো শুধু মনের কথা। আলমের বাবা মোক্তার সাহেব ছিলেন গ্রামের স্কুলের প্রধান শিক্ষক। মা রহিমা বেগম ছিলেন একজন নরম মনের মহিলা, যিনি সবসময় সবার জন্য রান্না করতেন। তাদের ছোট্ট টিনের চালের বাড়িটা ছিল গ্রামের মাঝখানে। আলমের একটা ছোট বোন ছিল, সামিয়া। বয়স তার 10 বছর। চঞ্চল, দুষ্টু, কিন্তু খুব মিষ্টি। সে সবসময় ভাইয়ের পিছন পিছন ঘুরত।
ভাইয়া, আমাকে নিয়ে চলো না। এই ছিল তার প্রিয় সংলাপ। দ্বিতীয় অধ্যায়, নতুন প্রতিবেশী। একদিন গ্রামে নতুন একটা পরিবার এলো। তারা ঢাকা থেকে এসেছিল। বাবা একজন সরকারি চাকরিজীবী, বদলি হয়ে এই উপজেলায় এসেছেন। তাদের সাথে ছিল একটা মেয়ে, নাম তার তানিয়া। তানিয়া ছিল আলমের সমবয়সী। লম্বা চুল, বড় বড় চোখ, আর মুখে সবসময় একটা হাসি। সে ছিল খুবই পড়ুয়া। বই পড়তে তার খুব ভালো লাগত। প্রথম দিন যখন সে গ্রামের স্কুলে ভর্তি হল, তখন সবাই অবাক হয়ে তাকে দেখছিল। শহুরে মেয়ে, কিন্তু কোনো অহংকার নেই। আলম আর তানিয়ার প্রথম দেখা হয়েছিল স্কুলের লাইব্রেরিতে। দুজনেই একই বই খুঁজছিল, রবীন্দ্রনাথের গোরাগু। তুমিও রবীন্দ্রনাথ পড়ো? আলম জিজ্ঞেস করেছিল। হ্যাঁ, আমার খুব প্রিয়। তুমি? তানিয়া হেসে জবাব দিয়েছিল। সেই থেকে তাদের বন্ধুত্ব শুরু। প্রতিদিন স্কুলে, লাইব্রেরিতে, আর কখনো কখনো নদীর ধারে বসে তারা গল্প করত। সাহিত্য নিয়ে, জীবন নিয়ে, স্বপ্ন নিয়ে। তৃতীয় অধ্যায়, স্বপ্নের কথা। একদিন সন্ধ্যায় নদীর ধারে বসে আলম তানিয়াকে বলল, জানো, আমি বড় হয়ে লেখক হতে চাই। এমন গল্প লিখব যেগুলো মানুষের মন ছুঁয়ে যাবে গু। তানিয়া মৃদু হেসে বলল, তুমি পারবে। তোমার লেখার হাত খুব ভালো। তুমি যা লিখো তাতে আন্তরিকতা আছে গি। তুমি কি হতে চাও? আলম জিজ্ঞেস করল। আমি শিক্ষিকা হতে চাই। গ্রামের মেয়েদের পড়াতে চাই। দেখো না, এখানে কত মেয়ে স্কুলেই যায় না। আমি চাই সবাই পড়াশোনা করুক। তানিয়ার কথা শুনে আলম অবাক হল। এতটা সরল, এতটা নিঃস্বার্থ স্বপ্ন। তুমি সত্যিই অসাধারণ, আলম বলল। তানিয়া লজ্জা পেয়ে বলল, আরে না, আমি সাধারণ। তবে হ্যাঁ, আমি মানুষের জন্য কিছু করতে চাই। সেদিন থেকে আলমের মনে তানিয়ার জন্য একটা বিশেষ জায়গা তৈরি হল। সে বুঝতে পারছিল না এটা কি অনুভূতি, কিন্তু তানিয়াকে না দেখলে তার দিন ভালো যেত না। চতুর্থ অধ্যায়, বর্ষাকাল। বর্ষা এলো। পদ্মা নদী ফুলে ফেপে উঠল। চারিদিকে পানি আর পানি। স্কুল বন্ধ হয়ে গেল। বৃষ্টি থামার নাম নেই। একদিন সন্ধ্যায় আলম দেখল তানিয়া তাদের বাড়ির সামনে দাঁড়িয়ে আছে, ভিজে একদম। কি হয়েছে? এভাবে বৃষ্টিতে ভিজে আসলে কেন? আলম চিন্তিত হয়ে জিজ্ঞেস করল। আমার বই। আমার প্রিয় বইটা। আমি নদীর ধারে রেখে এসেছিলাম। পানিতে ভেসে যাবে কি? তানিয়া কাঁদো কাঁদো স্বরে বলল। আলম কিছু না ভেবে ছাতা নিয়ে বেরিয়ে পড়ল। বৃষ্টি তখন মুষলধারে পড়ছে। সে নদীর ধারে গিয়ে দেখল তানিয়ার বইটা একটা পাথরের নিচে চাপা পড়ে আছে, কিন্তু পানি প্রায় সেখানে পৌঁছে গেছে। সে দ্রুত বইটা তুলে নিল। সৌভাগ্যবশত বইটা পুরোপুরি ভিজেনি। সে তার শার্টের ভিতরে বইটা লুকিয়ে বাড়ি ফিরল। তানিয়া যখন বইটা পেল, তার চোখে পানি এসে গেল। তুমি এতটা করলে আমার জন্য? তুমি আমার বন্ধু। বন্ধুর জন্য এটুকু তো করাই যায়, আলম হেসে বলল। সেদিন থেকে তানিয়াও বুঝতে পারল, আলম তার কাছে শুধু একজন বন্ধু নয়, আরও বেশি কিছু। পঞ্চম অধ্যায়, গ্রামের মেলা। শরৎকাল এলো। গ্রামে বড় মেলা বসল। নৌকা বাইচ, পুতুল নাচ, জারি গান, কত কিছু। সারা গ্রামে উৎসবের আমেজ। আলম আর তানিয়া একসাথে মেলা ঘুরছিল। স্বামীয়াও ছিল তাদের সাথে। সে দুষ্টুমি করে বলল, ভাইজা, তানিয়া আপু তোমার বউ হবে? আলম আর তানিয়া দুজনেই লজ্জা পেয়ে গেল। আলম স্বামীয়াকে বকা দিল, কিন্তু মনে মনে সে ভাবছিল, সত্যিই তো, তানিয়াকে ছাড়া তার জীবন অসম্পূর্ণ মনে হয়। মেলায় একটা পুতুলের দোকানে তানিয়া একটা সুন্দর পুতুল দেখে মুগ্ধ হয়ে গেল। কিন্তু দাম শুনে হতাশ হল, 50 টাকা। তার কাছে এত টাকা ছিল না। আলম চুপি চুপি পুতুলটা কিনে নিল। মেলা শেষে যখন বাড়ি ফিরছিল, তখন সে তানিয়াকে পুতুলটা দিল। এটা তুমি? আমার জন্য? তানিয়া অবাক হয়ে বলল। তুমি যেটা চেয়েছিলে সেটা তোমার হওয়া উচিত। আলম মৃদু হেসে বলল। তানিয়া পুতুলটা বুকে জড়িয়ে ধরল। ধন্যবাদ, আলম। তুমি সত্যিই খুব ভালো। সেদিন রাতে আলম তার ডায়েরিতে লিখল, আজ আমি বুঝেছি ভালোবাসা কাকে বলে। যাকে দেখলে বুক ভরে যায়, যার জন্য নিজের সবকিছু দিয়ে দিতে ইচ্ছা করে, সেই তো ভালোবাসা। ষষ্ঠ অধ্যায়, সংকট। কিন্তু জীবন তো সবসময় সুখের থাকে না। একদিন আলমের বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন। ডাক্তার বলল তাকে ঢাকায় নিয়ে যেতে হবে ভালো চিকিৎসার জন্য। আলম দুশ্চিন্তায় পড়ে গেল। ঢাকায় যেতে হলে অনেক টাকা লাগবে।
তাদের পরিবার তো সচ্ছল নয়। তানিয়া যখন এ খবর পেল সে তার বাবাকে বলল। তানিয়ার বাবা একজন ভালো মানুষ ছিলেন। তিনি আলমের বাবার চিকিৎসার জন্য টাকা দিতে রাজি হলেন। না না, এভাবে আমরা নিতে পারব না, মোক্তার সাহেব বললেন। আপনি আমার মেয়ের শিক্ষকের বাবা। আমার দায়িত্ব আপনার সেবা করা, তানিয়ার বাবা বললেন। শেষ পর্যন্ত আলমের বাবাকে ঢাকায় নিয়ে যাওয়া হল। আলম আর তার মা তার সাথে গেল। সামিয়া থেকে গেল গ্রামে তানিয়াদের বাড়িতে। ঢাকায় থাকতে হল প্রায় 1 মাস। সেই 1 মাস আলম প্রতিদিন তানিয়াকে চিঠি লিখত। মোবাইল ফোন তো তখন সবার ছিল না। চিঠি ছিল যোগাযোগের মাধ্যম। তানিয়াও প্রতিদিন চিঠির অপেক্ষায় থাকত। আলমের চিঠি পড়ে সে বুঝতে পারত আলম কতটা কষ্টে আছে, কতটা দুশ্চিন্তায় আছে। সে নিজেও আলমের জন্য দোয়া করত। 7ম অধ্যায়, ফিরে আসা। অবশেষে মোক্তার সাহেব সুস্থ হয়ে উঠলেন। ডাক্তার বললেন এখন তিনি বাড়ি যেতে পারবেন। কিন্তু সতর্ক থাকতে হবে। যেদিন আলম গ্রামে ফিরল সেদিন পুরো গ্রাম খুশিতে আত্মহারা। সবাই মোক্তার সাহেবকে দেখতে এলো। তানিয়াও এলো সামিয়াকে নিয়ে। আলম তানিয়াকে দেখে বলল, তোমার চিঠিগুলো আমাকে শক্তি দিয়েছে। ঢাকায় যখন খুব কষ্ট লাগত তখন তোমার চিঠি পড়ে আবার ভালো লাগত। আমি জানতাম তুমি ফিরে আসবে। আমি বিশ্বাস রাখিনি, হারাইনি, তানিয়া মৃদু হেসে বলল। সেদিন বিকেলে নদীর ধারে বসে আলম তানিয়াকে বলল, তানিয়া, আমি তোমাকে কিছু বলতে চাই। বলো, তানিয়া বলল। আমি তোমাকে ভালোবাসি। ঢাকায় থাকার সময় প্রতিটা মুহূর্তে তোমার কথা মনে পড়েছে। তুমি ছাড়া আমার জীবন অর্থহীন। তানিয়া কিছুক্ষণ চুপ করে রইল। তারপর বলল, আমিও তোমাকে ভালোবাসি আলম। কিন্তু আমরা এখনো ছোট। আমাদের পড়াশোনা শেষ করতে হবে, নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে। তারপর আমরা একসাথে থাকব। আলম তার কথা শেষ করল। হ্যাঁ, একসাথে থাকব, তানিয়া হেসে মাথা নাড়ল। 8ম অধ্যায়, সময়ের পরীক্ষা। পরের কয়েক বছর দ্রুত কেটে গেল। আলম আর তানিয়া দুজনেই খুব ভালো ছাত্র ছিল। এসএসসি পরীক্ষায় দুজনেই জিপিএ 5 পেল। এরপর তারা ঢাকায় কলেজে ভর্তি হল। আলম নটরডেম কলেজে আর তানিয়া হলিক্রস কলেজে। গ্রাম ছেড়ে শহরে আসতে হল। শহরের জীবন ছিল অন্যরকম। ব্যস্ততা, ভিড়, শব্দ, সবকিছু গ্রামের থেকে আলাদা। কিন্তু আলম আর তানিয়া তাদের লক্ষ্য থেকে বিচলিত হল না। প্রতি সপ্তাহান্তে তারা দেখা করত। কখনো রমনা পার্কে, কখনো টিএসসিতে, কখনো কোনো বইয়ের দোকানে। তারা একে অপরকে উৎসাহ দিত, সাহস দিত। এইচএসসি পরীক্ষায়ও দুজনেই ভালো ফল করল। আলম ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা সাহিত্যে ভর্তি হল আর তানিয়া শিক্ষা বিভাগে। কিন্তু বিশ্ববিদ্যালয়ের জীবনে নতুন চ্যালেঞ্জ এল। রাজনীতি, সেশনজট, আর্থিক সংকট, নানা সমস্যা। কখনো কখনো আলমের মনে হতো সে হয়তো লেখক হতে পারবে না। তানিয়াও মাঝে মাঝে হতাশ হতো। কিন্তু তারা একে অপরকে সাহায্য করত। আলম যখন হতাশ হতো তানিয়া তাকে মনে করিয়ে দিত তার স্বপ্নের কথা। তানিয়া যখন ভেঙে পড়ত আলম তাকে শক্তি যোগাত। 9ম অধ্যায়, স্বপ্ন পূরণের পথে। স্নাতক শেষ করার পর আলম একটা পত্রিকায় চাকরি পেল। সাংবাদিক হিসেবে। বেতন খুব বেশি না, কিন্তু লেখার সুযোগ ছিল। সে ফিচার লিখত, গল্প লিখত। তানিয়া একটা স্কুলে শিক্ষিকা হিসেবে যোগ দিল। তার স্বপ্ন ছিল গ্রামে ফিরে যাওয়া, কিন্তু সে জানত এখনও সময় হয়নি। আগে অভিজ্ঞতা অর্জন করতে হবে। একদিন আলম একটা প্রকাশনা সংস্থায় তার লেখা গল্পের পাণ্ডুলিপি জমা দিল। সে একটা উপন্যাস লিখেছিল, নদীর ধারে সেই গাগু। এটা ছিল তাদের নিজেদের গল্প, তাদের গ্রামের গল্প। কয়েক মাস পর প্রকাশক ফোন করলেন। আপনার বই আমরা প্রকাশ করতে চাই। গল্পটা খুব সুন্দর, আবেগময়। আলম বিশ্বাস করতে পারছিল না। তার স্বপ্ন সত্যি হচ্ছে। সে প্রথমেই তানিয়াকে খবরটা দিল। আমি জানতাম তুমি পারবে। তুমি তো সত্যিই লেখক। তানিয়া খুশিতে আটখানা। বইটা প্রকাশিত হওয়ার পর বেশ সাড়া পড়ে গেল। পাঠকরা ভালো সাড়া দিল। সমালোচকরাও প্রশংসা করল। 10ম অধ্যায়, ঘরে ফেরা। 5 বছর পর আলম আর তানিয়া সিদ্ধান্ত নিল তারা গ্রামে ফিরে যাবে। ঢাকায় তারা যা অর্জন করতে চেয়েছিল তা করেছে। এখন সময় এসেছে নিজেদের শেকডে ফিরে যাওয়ার। তারা বিয়ে করল। সাদামাটা অনুষ্ঠান, কিন্তু পূর্ণ আন্তরিকতায়। পুরো গ্রাম এসেছিল তাদের বিয়েতে।
তোমরা আমাদের গর্ব, মুক্তার সাহেব আবেগে বললেন। বিয়ের পর তারা গ্রামেই থেকে গেল। আলম লেখালেখি চালিয়ে গেল। সে গ্রামের গল্প লিখত, সাধারণ মানুষের গল্প। তার বই পরপর সফল হতে লাগল। তানিয়া গ্রামে একটা স্কুল খুল বিনামূল্যে গরিব মেয়েদের পড়াতে লাগল। সে তার স্বপ্ন পূরণ করছিল। একাদশ অধ্যায়, নতুন প্রজন্ম। 3 বছর পর তাদের একটা মেয়ে হল। নাম রাখল রূপা। ছোট্ট, ফুটফুটে, ঠিক যেন তানিয়ার মতো। রূপা বড় হতে লাগল গ্রামের মুক্ত পরিবেশে। নদীর ধারে খেলা, মাঠে দৌড়ানো, গাছে চড়া, সবকিছু। আলম তাকে গল্প শোনাত, তানিয়া তাকে পড়াত। একদিন রূপা জিজ্ঞেস করল, বাবা, তুমি আর মা কিভাবে পরিচিত হলে? আলম হেসে বলল, সেটা একটা লম্বা গল্প, মা। একদিন তোমাকে পুরো গল্প শোনাব গু। এখন শোনাও না, রূপা জেদ করল। আলম তানিয়ার দিকে তাকাল। তানিয়া হেসে মাথা নাড়ল। ঠিক আছে, শোনো তাহলে। অনেক বছর আগে এই নদীর ধারে 2 ছেলে মেয়ে পরিচিত হয়েছিল। দাদ শ্রদ্ধায় পূর্ণতা। বছর কেটে গেল। আলমের বই এখন দেশজুড়ে জনপ্রিয়। সে একজন প্রতিষ্ঠিত লেখক। কিন্তু খ্যাতি তাকে বদলায়নি। সে এখনও সেই সরল, বিনলি আলম। তানিয়ার স্কুল এখন বড় হয়েছে। শত শত মেয়ে সেখানে পড়ছে। অনেকে এখন কলেজে, বিশ্ববিদ্যালয়ে। তানিয়া তাদের সবার কাছে একজন আদর্শ। একদিন সন্ধ্যায় নদীর ধারে বসে আলম তানিয়াকে বলল, তুমি জানো, এই জায়গাটাই আমার সবচেয়ে প্রিয়। এখানেই আমরা প্রথম একসাথে বসেছিলাম, স্বপ্নের কথা বলেছিলাম গ। আর এখন সেই স্বপ্ন পূরণ হয়েছে, তানিয়া বলল। শুধু পূরণই না, আরও বেশি কিছু পেয়েছি। তোমাকে পেয়েছি, রূপাকে পেয়েছি, এই সুন্দর জীবনটা পেয়েছি গ। রূপা তখন দৌড়ে এসে তাদের কোলে বসল। বাবা, আমি বড় হয়ে তোমার মতো লেখক হব। আলম হেসে মেয়ের মাথায় হাত বুলিয়ে দিল। তুমি যা হতে চাও, তাই হবে মা। আমরা তোমার পাশে আছি। সূর্য তখন অস্ত যাচ্ছে নদীর ওপারে। লাল কমলা আকাশ, নদীর শীতল বাতাস, আর পরিবারের উষ্ণতা, এর চেয়ে সুন্দর আর কি হতে পারে? ত্রয়োদশ অধ্যায়, গ্রামের উন্নয়ন। আলম আর তানিয়া শুধু নিজেদের নিয়েই ব্যস্ত ছিল না, তারা পুরো গ্রামের উন্নয়ন নিয়ে ভাবত। আলম তার লেখালেখি থেকে যা আয় করত, তার একটা অংশ গ্রামের উন্নয়নে ব্যয় করত। তারা গ্রামে একটা লাইব্রেরি খুল। হাজার হাজার বই নিয়ে। গ্রামের যে কেউ এসে বই পড়তে পারত। ছোট ছেলেমেয়েরা বিকেলে এসে বই পড়ত, গল্প শুনত। জ্ঞানী শক্তি, আলম সবসময় বলত। আমরা যদি আমাদের নতুন প্রজন্মকে শিক্ষিত করতে পারি, তাহলে গ্রাম এমনিতেই উন্নত হবে গ। তানিয়া তার স্কুলে শুধু পড়াশোনাই শেখাত না, জীবন দক্ষতাও শেখাত। মেয়েদের শেখাত কিভাবে আত্মবিশ্বাসী হতে হয়, কিভাবে নিজের মতামত প্রকাশ করতে হয়, কিভাবে স্বাবলম্বী হতে হয়। শিক্ষা মানে শুধু বই পড়া নয়, তানিয়া বলত। শিক্ষা মানে জীবনকে বুঝতে শেখা, মানুষ হয়ে ওঠা। গ্রামের মানুষ তাদের এই প্রচেষ্টায় খুব খুশি ছিল। যারা আগে মেয়েদের স্কুলে পাঠাতে চাইত না, তারাও এখন পাঠাতে শুরু করেছে। একদিন গ্রামের প্রবীণ হাজী সাহেব আলমকে বললেন, বাবা, তোমরা আমাদের গ্রামের জন্য যা করছ, সেটা আল্লাহ কবুল করুন। তোমরা না থাকলে আমাদের গ্রাম এখনও অন্ধকারেই থাকত। আলম বিনয়ের সাথে বলল, চাচা, আমরা তো এই গ্রামেরই সন্তান। আমাদের দায়িত্ব এই গ্রামের সেবা করা গ। চতুর্দশ অধ্যায়, বাধা আর সংগ্রাম। কিন্তু জীবন তো সবসময় মসৃণ পথে চলে না। একদিন গ্রামে একটা বড় সমস্যা দেখা দিল। পদ্মা নদীর ভাঙন শুরু হল। প্রতিদিন নদী গ্রামের জমি গিলে খাচ্ছে। অনেক পরিবার তাদের বাড়িঘর হারাচ্ছে। ফসলের জমি নদীতে তলিয়ে যাচ্ছে। মানুষ আতঙ্কিত। আলম আর তানিয়া বসে থাকল না। তারা একটা সভা ডাকল। পুরো গ্রামের মানুষ এলো। আমরা যদি একসাথে কাজ করি, তাহলে আমরা নদীর ভাঙন রোধ করতে পারব, আলম বলল। আমাদের সরকারের কাছে দরখাস্ত দিতে হবে, আমাদের নিজেদেরও কিছু পদক্ষেপ নিতে হবে গু। তারা একটা কমিটি গঠন করল। জেলা প্রশাসকের কাছে দরখাস্ত দিল। সংবাদপত্রে লিখল। আলম তার লেখনীর মাধ্যমে এই সমস্যা তুলে ধরল সারা দেশে। কয়েক মাসের সংগ্রামের পর সরকার নড়েচড়ে বসল। নদীর তীরে বাঁধ নির্মাণের কাজ শুরু হল। ধীরে ধীরে ভাঙন থামল। গ্রামের মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেল। তোমরা আমাদের গ্রামকে বাঁচিয়েছ, একজন বৃদ্ধ আলমকে আশীর্বাদ করলেন। আমরা সবাই মিলে বাঁচিয়েছি, আলম বলল। এটা সবার প্রচেষ্টার ফল। পঞ্চদশ অধ্যায়, রূপার স্বপ্ন।
রূপা এখন 10 বছরের। খুব মেধাবী মেয়ে। স্কুলে সবসময় প্রথম হয়। কিন্তু শুধু পড়াশোনায় নয়, সে খেলাধুলায়, গানেও ভালো। একদিন রূপা তার বাবা-মাকে বলল, আমি ডাক্তার হতে চাই। গ্রামের মানুষদের সেবা করব। আলম আর তানিয়া খুশি হল। তাদের মেয়ে অন্যের সেবা করতে চায়, এর চেয়ে বড় গর্বের আর কি হতে পারে? তুমি যা হতে চাও, আমরা তোমাকে সাহায্য করব, তানিয়া বলল। কিন্তু রূপার একটা শর্ত ছিল। আমি ঢাকায় না, গ্রামেই থাকব। এখানেই পড়ব, এখানেই ডাক্তারি করব গু। আলম হেসে বলল, কেন মা? ঢাকায় তো ভালো সুযোগ পাবে গু। বাবা, তুমি আর মা যেমন গ্রামে ফিরে এসেছ, আমিও তাই চাই। গ্রামের মানুষদের সবচেয়ে বেশি সাহায্যের দরকার গু। এই কথা শুনে আলমের চোখে পানি এসে গেল। তার মেয়ে তার আদর্শকে ধারণ করছে। রূপা খুব পরিশ্রমী ছিল। প্রতিদিন ভোরে উঠে পড়াশোনা করত। মায়ের স্কুলে ছোটদের পড়াতে সাহায্য করত। বাবার লেখার কাজেও হাত লাগাত। রূপা, তুমি এত কাজ করো, ক্লান্ত হয়ে যাও না? তানিয়া একদিন জিজ্ঞেস করল। না মা, আমি যখন মানুষের উপকার করি তখন আমার ভালো লাগে। ক্লান্তি লাগে না, রূপা হেসে জবাব দিল। শ্রদ্ধায় পুরস্কার। আলমের লেখালেখি এখন দেশের সীমা পেরিয়ে গেছে। তার বই অনুবাদ হয়েছে বিভিন্ন ভাষা। বিদেশেও পাঠক তৈরি হয়েছে। একদিন একটা খবর এলো, আলম জাতীয় সাহিত্য পুরস্কার পেতে যাচ্ছে। এটা দেশের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার। পুরো গ্রাম আনন্দে উদ্বেলিত। আমাদের আলম জাতীয় পুরস্কার পাবে, সবাই গর্ব করে বলতে লাগল। পুরস্কার দেওয়ার অনুষ্ঠান হল ঢাকায়। প্রধানমন্ত্রী নিজে পুরস্কার তুলে দিলেন আলমের হাতে। আপনার লেখা আমাদের গ্রামবাংলার প্রকৃত চিত্র তুলে ধরে, প্রধানমন্ত্রী বললেন। আপনি দেশের গর্ব। আলম বিনয়ের সাথে পুরস্কার নিল। তার মনে পড়ল সেই দিনগুলোর কথা, যখন সে নদীর ধারে বসে স্বপ্ন দেখত লেখক হওয়ার। পুরস্কার পাওয়ার পর আলম একটা বক্তৃতা দিল। এই পুরস্কার শুধু আমার একার নয়। এটা আমার স্ত্রী তানিয়ার, আমার মেয়ে রূপার, আমার গ্রামের সব মানুষের। তারা আমাকে অনুপ্রাণিত করেছে, সাহস দিয়েছে গি। তানিয়ার চোখে খুশির অশ্রু। তার স্বামী এত বড় সম্মান পেল, কিন্তু তবুও সে নিজের কৃতিত্ব সবার সাথে ভাগ করে নিচ্ছে। সপ্তদশ অধ্যায়, তানিয়ার স্বীকৃতি। আলমের পুরস্কার পাওয়ার 1 বছর পর তানিয়াও একটা সম্মান পেল। সরকার তাকে সেরা শিক্ষক পুরস্কার দিল। তার স্কুল থেকে যে মেয়েরা বের হয়ে গেছে, তারা এখন বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত। কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ শিক্ষক, কেউ উদ্যোক্তা। পুরস্কার নেওয়ার সময় তানিয়া বলল, আমি শুধু বীজ বপন করেছি। এই মেয়েরাই আমার আসল পুরস্কার। তারা নিজেদের প্রতিষ্ঠিত করেছে, সমাজে অবদান রাখছে গি। তার স্কুলের একজন প্রাক্তন ছাত্রী, যে এখন একজন সফল ব্যবসায়ী, মঞ্চে উঠে এসে বলল, ম্যাডাম না থাকলে আমি আজ এখানে থাকতাম না। তিনি আমাকে শুধু পড়াশোনাই শেখাননি, আত্মবিশ্বাস শিখিয়েছেন গু। রূপা তখন মঞ্চের নিচে বসে মায়ের দিকে তাকিয়েছিল, গর্বিত চোখে। আমার মা সত্যিই সেরা, সে মনে মনে বলল। অষ্টাদশ অধ্যায়, সময়ের প্রবাহ। আরও কয়েক বছর কেটে গেল। রূপা এখন 8ম শ্রেণীতে। খুব ভালো ছাত্রী। তার স্বপ্ন ডাক্তার হওয়ার, সেই স্বপ্ন এখনও অটুট। আলম এখনও লিখে যাচ্ছে। তার নতুন একটা উপন্যাস বের হল, জোছনা রাতের স্বপ্ন। এটাও বেশ জনপ্রিয় হল। তানিয়ার স্কুল এখন অনেক বড়। 300 জন ছাত্রী, 10 জন শিক্ষক, একটা পূর্ণাঙ্গ শিক্ষা প্রতিষ্ঠান। গ্রামটাও অনেক বদলে গেছে। এখন পাকা রাস্তা, বিদ্যুৎ, স্বাস্থ্যকেন্দ্র, সবকিছু আছে। কিন্তু গ্রামের আত্মা, সেই সারল্য, সেই ভালোবাসা, সেটা আছে অক্ষুণ্ণ। একদিন সন্ধ্যায় পুরো পরিবার নদীর ধারে বসেছিল। আলম, তানিয়া, রূপা আর শামিয়া। শামিয়া এখন বিবাহিত, তার একটা ছেলে আছে। ভাইয়া, মনে আছে যখন আমি ছোট ছিলাম, তুমি আর ভাবি এখানে বসে গল্প করতে? শামিয়া হেসে বলল। মনে আছে, আলম হেসে বলল। সেই সময়গুলো কত সুন্দর ছিল। এখনকার সময়ও কম সুন্দর নয়, তানিয়া বলল। আমরা একসাথে আছি, সুস্থ আছি, খুশি আছি, এর চেয়ে বড় সৌভাগ্য আর কি? রূপা বলল, বাবা, তোমার আর মায়ের মতো আমিও একজন ভালো মানুষকে জীবনসঙ্গী হিসেবে পেতে চাই। আলম মেয়ের মাথায় হাত রেখে বলল, তুমি পাবে মা। তবে তার আগে তোমার স্বপ্ন পূরণ করো। ডাক্তার হও। তারপর জীবনসঙ্গী খুঁজবে গু। 49 অধ্যায়, নতুন চ্যালেঞ্জ। রূপা এসএসসি পরীক্ষা দিল। ফলাফল বেরোল, জিপিএ 5।
পুরো গ্রাম খুশি। আলম আর তানিয়া গর্বিত। কিন্তু এখন একটা বড় সিদ্ধান্ত নিতে হবে। রূপা ডাক্তার হতে চায় আর তার জন্য তাকে মেডিকেল কলেজে ভর্তি হতে হবে। কিন্তু গ্রামে তো মেডিকেল কলেজ নেই। বাবা, আমি ঢাকা মেডিকেলে ভর্তি হতে চাই, রূপা বলল। আলম একটু চিন্তিত হল। কিন্তু তুমি তো বলেছিলে গ্রামে থাকবে। হ্যাঁ বাবা, আমি গ্রামে ফিরে আসব। কিন্তু ভালো ডাক্তার হতে হলে ভালো প্রতিষ্ঠান থেকে পড়তে হবে। আমি 5 বছর ঢাকায় থাকব, তারপর ফিরে আসব এবং গ্রামে একটা হাসপাতাল খুলব। তানিয়া বলল, মেয়েটা ঠিকই বলছে। আমরাও তো ঢাকায় গিয়ে পড়াশোনা করেছিলাম। তারপর ফিরে এসেছি গু। রূপা ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হল। প্রথম দিকে গ্রাম ছেড়ে যেতে খুব কষ্ট হচ্ছিল, কিন্তু সে জানত এটা তার লক্ষ্যের জন্য প্রয়োজন। আলম আর তানিয়া প্রতি মাসে ঢাকায় যেত মেয়েকে দেখতে। রূপা ফোনে প্রতিদিন কথা বলত। 20 অধ্যায়, পরিবারের বন্ধন। 5 বছর খুব দ্রুত কেটে গেল। রূপা ডাক্তার হয়ে গেল। এমবিবিএস পাস করল ভালো ফলসহ। এখন তার সামনে অনেক সুযোগ। ঢাকার বড় বড় হাসপাতাল তাকে চাকরির অফার দিচ্ছে। কিন্তু রূপার লক্ষ্য অন্য। বাবা, আমি গ্রামে ফিরে আসছি, রূপা ফোনে বলল। তুমি নিশ্চিত? ঢাকায় তো অনেক ভালো সুযোগ, আলম বলল। বাবা, আমার স্বপ্ন তো ঢাকায় বড় ডাক্তার হওয়া নয়। আমার স্বপ্ন গ্রামের মানুষের সেবা করা। রূপা গ্রামে ফিরে এলো। গ্রামের মানুষ তাকে মাথায় করে নিয়ে এলো। আমাদের নিজের ডাক্তার। সে একটা ছোট ক্লিনিক খুল। বিনামূল্যে গরিব মানুষদের চিকিৎসা দিতে লাগল। যাদের সামর্থ্য আছে তারা দিত। যাদের নেই তাদের কাছ থেকে কিছু নিত না। তুমি কিভাবে চালাবে এভাবে? আলম একদিন জিজ্ঞেস করল। বাবা, তুমি তো লেখক হয়েছ মানুষের সেবা করার জন্য, মা শিক্ষিকা হয়েছে সেবার জন্য। আমিও তাই। টাকা পয়সা পরে দেখা যাবে। আলম মেয়েকে জড়িয়ে ধরল। তুমি আমাদের গর্ব। 21 অধ্যায়, নতুন সঙ্গী। রূপা যখন ক্লিনিকে ব্যস্ত তখন একদিন একজন তরুণ ডাক্তার এলো। তার নাম ফাহিম। সে ঢাকা থেকে এসেছে গ্রামাঞ্চলে স্বেচ্ছাসেবা করতে। ফাহিম আর রূপা একসাথে কাজ করতে লাগল। দুজনেই একই স্বপ্ন দেখে, গ্রামের মানুষের সেবা করা। ধীরে ধীরে তাদের মধ্যে বন্ধুত্ব হল। তারপর সেই বন্ধুত্ব ভালোবাসায় রূপান্তরিত হল। একদিন ফাহিম আলমের কাছে এলো। চাচা, আমি রূপাকে বিয়ে করতে চাই। আলম হেসে বলল, তুমি কি রূপাকে জিজ্ঞেস করেছ? হ্যাঁ, সে রাজি, ফাহিম লজ্জা পেয়ে বলল। তানিয়া খুশিতে আটখানা। আমার মেয়ে একজন ভালো মানুষ পেয়েছে। রূপা আর ফাহিমের বিয়ে হল। সাদামাটা কিন্তু আন্তরিক অনুষ্ঠান। পুরো গ্রাম এসেছিল। বিয়ের পর তারা দুজন মিলে ক্লিনিক চালাতে লাগল। তারা স্বপ্ন দেখে গ্রামে একটা বড় হাসপাতাল করার। 20 অধ্যায়, 3 প্রজন্ম। 2 বছর পর রূপার একটা ছেলে হল। নাম রাখল আয়ান। আলম আর তানিয়া দাদা-দাদি হল। দেখো আমাদের নাতি, আলম আবেগে বলল। তানিয়া শিশুটিকে কোলে নিয়ে বলল, এই শিশু আমাদের ভবিষ্যৎ। এর জন্যই তো আমরা এত কাজ করছি। এখন বাড়িতে 3 প্রজন্ম। আলমতানিয়া, রূপা, ফাহিম আর ছোট্ট আয়ান। প্রতিদিন সন্ধ্যায় তারা একসাথে বসে। আলম গল্প বলে, তানিয়া গান শোনায়, রূপা দিনের কাজের গল্প বলে। একদিন আয়ান যখন একটু বড় হল সে জিজ্ঞেস করল, দাদু তুমি কি করো? আলম হেসে বলল, আমি গল্প লিখি, নাতুগু। আমাকে একটা গল্প বলো না? ঠিক আছে, শোনো তাহলে। অনেক বছর আগে এই নদীর ধারে কে। আর এভাবেই চলতে থাকে জীবনের গল্প প্রজন্ম থেকে প্রজন্মে। 23 অধ্যায়, উত্তরাধিকার। আলম এখন 60 পেরিয়ে গেছে। চুলদাড়ি পেকে গেছে। কিন্তু লেখার হাত এখনও অক্ষুণ্ণ। সে এখনও প্রতিদিন লেখে। তানিয়াও এখন অবসর নিয়েছে স্কুল থেকে। কিন্তু মাঝে মাঝে যায় ছাত্রীদের সাথে দেখা করতে। একদিন আয়ান, যে এখন 5 বছরের, দাদুকে জিজ্ঞেস করল, দাদু তুমি কত বই লিখেছ? প্রায় 20টা, আলম বলল। আমিও বড় হয়ে লেখক হব, আয়ান বলল। রূপা হেসে বলল, তুমি যা হতে চাও তাই হবে। আলম নাতিকে কোলে নিয়ে বলল, লেখক হওয়া মানে শুধু বই লেখা নয় বাবা। লেখক হওয়া মানে মানুষের কথা বলা, সত্য বলা, ভালোবাসা ছড়িয়ে দেওয়া। আমি সব করব, আয়ান উৎসাহিত হয়ে বলল। তানিয়া নাতিকে আদর করে বলল, তুমি করবে, আমরা জানি। 24 অধ্যায়, গ্রামের হাসপাতাল।
রূপা আর ফাহিমের স্বপ্ন ছিল গ্রামে একটা বড় হাসপাতাল খোলার। তারা কয়েক বছর ধরে টাকা জমিয়ে রাখছিল। আলমও তার রয়্যালটির একটা অংশ দিয়েছিল। অবশেষে সেই দিন এল। তারা একটা 3 তলা হাসপাতাল তৈরি করল। নাম দিল রূপসী হাসপাতাল। উদ্বোধনের দিন পুরো জেলা থেকে মানুষ এল। স্বাস্থ্যমন্ত্রী নিজে এসে উদ্বোধন করলেন। এই হাসপাতাল শুধু একটা স্বাস্থ্যসেবা কেন্দ্র নয়, মন্ত্রী বললেন। এটা একটা স্বপ্নের বাস্তবায়ন। ডা রূপা আর ডা ফাহিম যা করেছেন সেটা অনুকরণীয়। হাসপাতালে 10টা বেড, অপারেশন থিয়েটার, ল্যাবরেটরি, সবকিছু আছে। আর সবচেয়ে বড় কথা, গরিবদের জন্য বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা। আলম গর্বে বুক ফুলিয়ে বলল, আমার মেয়ে যা করেছে আমি কলম দিয়ে তা করতে পারিনি। তুমি কলম দিয়ে মানুষের মন ছুঁয়েছ, আমি হাত দিয়ে মানুষের শরীর সারাচ্ছি। দুটোই সমান গুরুত্বপূর্ণ, রূপা বলল। 25 অধ্যায় প্রত্যাবর্তন। একদিন গ্রামে একটা আশ্চর্য ঘটনা ঘটল। যে ছেলেটা 30 বছর আগে গ্রাম ছেড়ে আমেরিকায় গিয়েছিল সে ফিরে এল। তার নাম জামিল। সে আমেরিকায় একজন সফল ব্যবসায়ী। কিন্তু বয়স হয়েছে, এখন শেখদে ফিরতে চায়। জামিল আলমের সাথে দেখা করতে এল। আমি তোমার বই পড়েছি আমেরিকায় বসে। সেই বই পড়ে আমার গ্রামের কথা মনে পড়ে গেল। তাই ফিরে এলাম। স্বাগতম, আলম হাসি মুখে বলল। জামিল বলল, আমি এই গ্রামের জন্য কিছু করতে চাই। তুমি কি পরামর্শ দাও? আলম ভাবল একটু। তারপর বলল, গ্রামে একটা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র খোলো। যুবকদের হাতে কলমে কাজ শেখাও। তাহলে তারা চাকরি পাবে, স্বাবলম্বী হবে। জামিল খুশি হল। চমৎকার আইডিয়া। কয়েক মাসের মধ্যে একটা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র খোলা হল। সেখানে ছেলেমেয়েরা কম্পিউটার, ইলেকট্রনিক্স, সেলাই, রান্না, নানা বিষয়ে প্রশিক্ষণ পেতে লাগল। এভাবে একে একে গ্রামে নতুন নতুন সুবিধা যুক্ত হতে লাগল। কেউ ফিরে এসে স্কুলে দান করল, কেউ রাস্তা বানিয়ে দিল, কেউ মসজিদ মন্দির সংস্কার করল। আলম দেখছিল আর ভাবছিল, একজন মানুষ যদি ভালো কাজ শুরু করে তাহলে সেটা অন্যদেরও অনুপ্রাণিত করে। কি 26 অধ্যায় পরবর্তী প্রজন্ম। আয়ান এখন 10 বছরের। খুব মেধাবী ছেলে। সে দাদুর কাছে বসে গল্প শোনে, দাদির কাছে থেকে জীবনের পাঠ নেয়। একদিন স্কুলে একটা রচনা প্রতিযোগিতা হল। বিষয় ছিল আমার স্বপ্নের বাংলাদেশ। আয়ান লিখল, আমার স্বপ্নের বাংলাদেশে সবাই শিক্ষিত হবে। কেউ অসুস্থ হলে চিকিৎসা পাবে। কেউ গরিব থাকবে না। সবাই একসাথে মিলেমিশে থাকবে। আমার দাদু বলেন, স্বপ্ন দেখতে হয় বড়, তারপর সেই স্বপ্ন পূরণের জন্য কাজ করতে হয়। আয়ান প্রথম হল। পুরস্কার পেল। আলম নাতির রচনা পড়ে চোখ ভিজিয়ে ফেল। আমাদের শিক্ষা বৃথা যায়নি। নতুন প্রজন্ম ঠিক পথে আছে। 27 অধ্যায় জীবনের সন্ধ্যা। আলম এখন 65 পেরিয়ে গেছে। শরীর একটু দুর্বল হয়ে এসেছে। কিন্তু মন এখনও তরুণ। একদিন ডাক্তার বলল, তার হার্টে সমস্যা আছে। বিশ্রাম নিতে হবে। রূপা খুব চিন্তিত। বাবা, তুমি এখন আর এত কাজ করবে না। বিশ্রাম নাও। কিন্তু আলম কি থেমে থাকার মানুষ? সে এখনও লেখে, মানুষের সাথে দেখা করে, গ্রামের উন্নয়নের কাজে যুক্ত থাকে। তানিয়া বলল, তুমি একটু শান্ত হও। আমরা এত কাজ করেছি, এখন পরের প্রজন্মকে দায়িত্ব দাও। তুমি ঠিক বলছ, আলম মেনে নিল। কিন্তু আমার একটা শেষ ইচ্ছা আছে। কি? তানিয়া জিজ্ঞেস করল। আমি আমাদের জীবনের গল্পটা লিখতে চাই। একটা আত্মজীবনী। যাতে পরের প্রজন্ম জানতে পারে আমরা কিভাবে স্বপ্ন দেখেছিলাম, কিভাবে সেই স্বপ্ন পূরণ করেছিলাম। তুমি লেখো, তানিয়া হেসে বলল। আমি তোমাকে সাহায্য করব। 28 অধ্যায় শেষ বই। পরের 6 মাস আলম লিখল তার জীবনের গল্প। নদীর ধারে সেই গা, একটি জীবন কথা কি নাম দিল। বইটাই ছিল তাদের প্রথম দেখা, প্রথম প্রেম, সংগ্রাম, সফলতা, ব্যর্থতা, সবকিছু। বই প্রকাশিত হওয়ার পর দেশজুড়ে সাড়া পড়ে গেল। মানুষ পড়ল আর অনুপ্রাণিত হল। একজন পাঠক চিঠি লিখল, আপনার বই পড়ে আমি বুঝেছি স্বপ্ন দেখা আর তা পূরণ করা সম্ভব। আমিও এখন আমার গ্রামে ফিরে যাব, কিছু করব। আলম এই চিঠি পড়ে খুশি হল। দেখো তানিয়া, আমাদের জীবন বৃথা যায়নি। আমরা মানুষকে অনুপ্রাণিত করতে পেরেছি। 29 অধ্যায় বিদায়। এক শীতের সকালে আলম ঘুম থেকে উঠল না। তার হার্ট অ্যাটাক হয়েছে।
রূপা যতই চেষ্টা করল কিছু করতে পারল না। আলম চলে গেল। পুরো গ্রাম শোকে মুহ্যমান। আমাদের আলম চলে গেল, সবাই কাঁদল। তানিয়া কান্নায় ভেঙে পড়ল। তুমি আমাকে একা ফেলে চলে গেলে? রূপা মাকে সান্ত্বনা দিল। মা, বাবা চলে যায়নি। তার লেখায় সে বেঁচে আছে। তার কাজে সে বেঁচে আছে। আমাদের মধ্যে সে বেঁচে আছে। গিয়ে আলমের জানাজায় হাজার হাজার মানুষ এলো। তাকে সমাহিত করা হলো গ্রামের কবরস্থানে, নদীর পাশে, যেখানে সে জীবনের অনেকটা সময় কাটিয়েছে। ৩০ অধ্যায়, উত্তরাধিকার, শেষ অধ্যায়। আলমের মৃত্যুর পর তানিয়া ভেঙে পড়েনি। সে আরও শক্ত হয়েছে। আলম চলে গেছে, কিন্তু তার স্বপ্ন চলে যায়নি। আমাকে সেই স্বপ্ন বাঁচিয়ে রাখতে হবে। সে গ্রামের লাইব্রেরিটাকে কি আলম স্মৃতি লাইব্রেরিকে নাম দিল। সেখানে আলমের সব বই রাখা হল। রূপা হাসপাতালে আরও বেশি মনোযোগী হল। বাবা চাইতেন আমি মানুষের সেবা করি। আমি তাই করব। ফাহিম তার পাশে থেকে সাহায্য করল। আয়ান, যে এখন ১৫ বছরের, দাদুর মতো লিখতে শুরু করল। সে গল্প লেখে, কবিতা লেখে। একদিন আয়ান তানিয়াকে তার লেখা একটা গল্প দেখাল। গল্পের নাম দাদুর স্বপ্ন। তানিয়া পড়ল। চোখে পানি এলো। তোমার দাদু বেঁচে আছে তোমার মধ্যে। বছরের পর বছর কেটে গেল। গ্রামটা আরও উন্নত হল। কিন্তু আলমকে কেউ ভুলল না। প্রতি বছর তার জন্মদিনে গ্রামে একটা সাহিত্য উৎসব হয়। তরুণ লেখকরা আসে, তাদের লেখা পড়ে। তানিয়া এখন ৮০ পেরিয়ে গেছে। কিন্তু এখনও প্রতিদিন স্কুলে যায়। ছাত্রীদের দেখে আসে। একদিন এক তরুণী তানিয়াকে জিজ্ঞেস করল, ম্যাডাম, আপনার আর আলম স্যারের গল্পটা কি সত্যি? তানিয়া হেসে বলল, হ্যাঁ, প্রতিটা শব্দ সত্যি। আমরা স্বপ্ন দেখেছিলাম, আর সেই স্বপ্ন পূরণ করেছিলাম। আমিও কি পারব? তরুণী জিজ্ঞেস করল। অবশ্যই পারবে, তানিয়া দৃঢ়তার সাথে বলল। শুধু স্বপ্ন দেখো, তারপর সেই স্বপ্ন পূরণের জন্য কাজ করো। আর কখনো হাল ছেড়ো না। সেদিন সন্ধ্যায় নদীর ধারে বসে তানিয়া আকাশের দিকে তাকাল। আলম, তুমি কি দেখছ? আমরা যা শুরু করেছিলাম তা এখনো চলছে। তোমার স্বপ্ন বেঁচে আছে। নদীর জল কুলকুল করে বয়ে যাচ্ছে। বাতাসে যেন আলমের কণ্ঠস্বর ভেসে এলো, আমি জানতাম তুমি পারবে। আমরা একসাথে এই স্বপ্ন দেখেছিলাম, তুমি তা বাঁচিয়ে রেখেছ। ধন্যবাদ, তানিয়া। তানিয়া হাসল। চোখে পানি, কিন্তু মুখে হাসি। ধন্যবাদ তোমাকে, আলম। তুমি আমার জীবনকে অর্থবহ করেছিলে। সমাপ্তি। এই ছিল আলম আর তানিয়ার গল্প। দুটো সাধারণ মানুষ, যারা অসাধারণ স্বপ্ন দেখেছিল। আর সেই স্বপ্ন শুধু নিজেদের জন্যই ছিল না, ছিল সবার জন্য। আজও রূপসী গ্রামে যদি যাও, দেখবে আলম স্মৃতি লাইব্রেরি, তানিয়া বালিকা বিদ্যালয়, রূপসী হাসপাতাল, সবকিছু দাঁড়িয়ে আছে। এগুলো শুধু ভবন নয়, এগুলো স্বপ্নের বাস্তবায়ন। আর নদীর ধারে, যেখানে একদিন দুটো তরুণী বসে স্বপ্ন দেখেছিল, সেখানে এখন একটা ফলক লাগানো আছে। তাতে লেখা, যেখানে স্বপ্ন শুরু হয়েছিল। আলম ও তানিয়া, দুই স্বপ্নদ্রষ্টা, দুই সেবক, যারা প্রমাণ করেছেন, স্বপ্ন দেখলে এবং কাজ করলে সবকিছুই সম্ভব। শিক্ষা, জীবনে স্বপ্ন দেখো বড়, তারপর সেই স্বপ্ন পূরণের জন্য নিরলসভাবে কাজ করো। নিজের জন্য নয়, সবার জন্য কিছু করার চেষ্টা করো। তাহলেই জীবন সার্থক হবে।